স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। স্বাগতম বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্কের পক্ষ থেকে অর্থনীতির 12টার নিয়মিত ম্যাক্রো এবং ফাইন্যান্সের শোতে। আমি আছি ব্রেনের পক্ষ থেকে আসিফ ইকবাল, আমার সাথে আরো আছে জ্যোতি রহমান এবং আসিফ খান। আমাদের আজকের এই পডকাস্টটি যারা নিয়মিত ফলো করেন তাদের জন্য মনে করিয়ে দিচ্ছি, বা যারা এখন থেকে ফলো করতে চান তাদের জন্য আমরা একটু মনে করিয়ে দিচ্ছি, আমরা নিয়মিত ভিত্তিতে বাংলাদেশের ম্যাক্রো ইকোনমি এবং ফাইন্যান্সের কিছু সিলেক্টেড টপিক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, এবং ওভারঅল যা যা ঘটছে কমনলি অর্থনীতিতে সেটা নিয়ে আমরা একটা মাসিক ভিত্তিতে আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাচ্ছি। সেটারই অংশ হিসেবে আজকে আমরা এখানে একত্র হয়েছি কথা বলার জন্য। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আমাদের আজকের শো এর দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগে থাকবে হচ্ছে গত প্রায় এক মাসে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কি কি বিষয় ঘটে গেছে সেগুলো নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আজকে আমাদের মূল টপিক বাংলাদেশের ফিসক্যাল ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটু ভিন্ন ভঙ্গিতে কথা বলবো। তো প্রথমেই বাংলাদেশে গত এক মাসের অর্থনীতিতে যা ঘটে গেছে তা নিয়ে একটু সামারি আলোচনা করার জন্য আমি অনুরোধ করছি জনাব আসিফ খানকে। ওভার টু আসিফ খান। জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আমি একটু স্ক্রিনটা শেয়ার নিয়ে দিচ্ছি। এখন মনে আসছে নাকি? এখন এসছে, রাইট, এখন এসছে। একটু সময় লাগছে। আমরা একটু সংক্ষিপ্তভাবে ডিসকাস করি কয়েকটা ডেটা পয়েন্টস। প্রথমে হচ্ছে কি আমি এক্সটার্নাল সাইড দিয়ে শুরু করব। হ্যাঁ, তো আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আপনার আমরা যদি দেখি যে জুলাই মাসে কি হয়েছে, এখানে চার্টে অ্যাকচুয়ালি জুলাই ডেটাটা নাই, জুন পর্যন্ত আছে, বাট হিস্টোরিক্যালটা দেখা যাচ্ছে। July was a very strong month for exports, about 4.77 billion, যেটা গত বছরের সেম মাসের তুলনায় প্রায় 25% বেশি, এবং গত কিছু মাসের তুলনায় বেশি। এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে এই বছরটা কিন্তু স্ট্রং গেছে, এবং আশা করা যেতে পারে যেহেতু ইউএস ট্যারিফের যে নাম্বার আমরা সোফার দেখলাম ওটার প্রেক্ষাপটে আমাদের এক্সপোর্টের স্ট্রেংথটা আসলে কন্টিনিউ করারই চান্স বেশি। দ্বিতীয় যে ডেটাটা আমরা একটু কুইকলি বলবো সেটা হচ্ছে রেমিটেন্সেস এর ক্ষেত্রে জুলাই মাসে 2.5 বিলিয়নের মতো আসছে। এটাও গত বছরের সেম মাসের থেকে প্রায় 30% বেশি। জুলাইয়ের একটা জিনিস আমি অবজার্ভ করেছিলাম যে কিছু কিছু সপ্তাহে জুলাইতে কিন্তু রেমিটেন্স একটু কম ছিল। তো ওই সময়গুলোতে আমরা আবার দেখতে পেরেছিলাম যে সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশনও একটু ছিল, যে যখনই টাকার মানটা বেড়ে যাচ্ছিল তখন তারা ডলার ক্রয় করেছে, এবং আমাদের গত এপিসোডে আমরা এটা মেনশন করেছিলাম। এবং গত 2 সপ্তাহে আমরা দেখলাম যে এই সপ্তাহ যেটা শেষ হলো সেটা রবিবার দিন প্রায় 80 মিলিয়নের মতো, এবং তার আগের বৃহস্পতিবারে 43 মিলিয়নের মতো সেন্ট্রাল ব্যাংক ক্রয় করেছে। সো সেন্ট্রাল ব্যাংকের ডলার পারচেজটা কিন্তু ক্রমাগত, এবং এটা বোঝা যাচ্ছে যে আপনাদের যে সিস্টেমে যে ডলার সারপ্লাস জেনারেশন, হ্যাঁ, সেটা কন্টিনিউ করছে। এবং রেমিটেন্স এবং এক্সপোর্টের যেই আউটলুক আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি মোটামুটি কন্টিনিউ হওয়ারই চান্স বেশি। এবং আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক একটা তাদের নিজস্ব ক্যালকুলেশন আছে বাংলাদেশি টাকার মান কত হওয়া উচিত, সেটার থেকে বাংলাদেশি টাকা যদি অ্যাপ্রিশিয়েট করে যায় তখনই তারা ইন্টারভিন করছে মূলত। সো এই মুহূর্তে আসলে বলা যেতে পারে আমাদের দুইটা এক্সপেকটেশন, একটা হচ্ছে এফএক্স রিজার্ভস এর আমরা উই শুড এক্সপেক্ট যেটা আসলে বেড়ে যাবে। আমি দেখি এখানে এফএক্স রিজার্ভের একটা চার্ট আমি পুল করতে পারি কিনা। রেমিটেন্সেস, এই যে। সো রিজার্ভস এর এখানে ইম্পোর্ট কভার দিয়ে করা, বাট এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে যে ইম্পোর্ট কভারটা আস্তে আস্তে বাড়ছে, মানে গ্রস রিজার্ভস আসলে বেড়েছে। এখনো মনে হয় 25 বিলিয়নের একটু উপরে আছে আর কি আমাদের এফএক্স রিজার্ভটা। সো কারেন্সি ভেরি লাইকলি আমরা স্টেবল দেখবো, বাট রিজার্ভস এর মধ্যে ইমপ্রুভমেন্ট দেখতে পারি। এখন এই দুটার সাথে আসলে আমরা যদি এখন একটু মনিটারি সাইডটা ফোকাস করি, একটা হচ্ছে ইনফ্লেশন সাইড এবং হচ্ছে কি ইন্টারেস্ট রেট এবং সেগুলা। হ্যাঁ, আমরা যদি ইনফ্লেশনের দিকটাতে যাই, এখানে ইনফ্লেশনের চার্টটা যদি আমরা একটু ড্র করার চেষ্টা করি, এইখানে চার্টে আমরা দেখতে পাচ্ছি জুনের ইনফ্লেশন ছিল 8.48,
জুলাইয়ের ডেটা কিন্তু একটু ডিফারেন্ট। জুলাইয়ের ডেটা হচ্ছে 8.5-এর একটু বেশি। ইয়ার ওভার ইয়ারে যদিও খুব একটা বাড়ে নাই, একটা জিনিস খুব ক্রিটিক্যাল ছিল যে মান্থ ওভার মান্থ মানে জুনের থেকে জুলাইয়ে কিন্তু প্রায় ফুড ইনফ্লেশন ছিল 3.9 এবং ওভারঅল ইনফ্লেশন 2%-এর উপরে। এটা আমার মতে বেশ সিগনিফিক্যান্ট একটা ইনফ্লেশন। এখন এটার ঘটনাটা কি ঘটলো অ্যাকচুয়ালি, কয়েকটা ব্যাপার এখানে ঘটে গেছে একসাথে। একটা হচ্ছে যে বৃষ্টি ছিল, প্রতি বছরই হয়, বাট এই বছরের টাইমিংটা এবং যে লেন্থটা এই পিরিয়ডে হওয়ার তার থেকে একটু বেশি ছিল, সেটার কারণে বেশ কিছু খাদ্যদ্রব্য দাম বেড়েছে, লাইক ভেজিটেবল প্রাইস গুলো বেড়ে গেছে। আরেকটা হচ্ছে রাইস প্রাইসটা কিন্তু অনেকদিন ধরে স্টিকি, এবং রাইসের ব্যাপারটা আমি একটা জিনিস দেখাতে চাই যে গ্লোবাল রাইস প্রাইস আমরা কিন্তু আজ পত্রপত্রিকায় আসছে যে 7 বছরের লোয়েস্ট, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের রাইস প্রাইস কিন্তু আসলে যে হাইটা ছিল ওখান থেকে কমে আসে নাই। একটা খুব ক্লিয়ার আমরা ডিসপ্যারিটি দেখতে পাচ্ছি এখানে। এবং আমরা যদি ওয়ার্ল্ড ফুড ইন্ডেক্সও দেখি, ফুড প্রাইস ইন্ডেক্স, এটাও কিন্তু যে পিকটা ছিল ইউক্রেন ওয়ারের, গ্লোবাল প্রাইস কিন্তু তার থেকে সাবস্ট্যান্সিয়ালি লোয়ার। বাংলাদেশের ক্ষেত্রে আমরা এখনো সেটা পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না। সো ফুড ইনফ্লেশনের ক্ষেত্রে জুলাই নিঃসন্দেহে হাই ছিল, এবং সামনেরটা পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে মূলত শর্ট টার্মে যে কেমন হয়, মানে বন্যা পরিস্থিতিটা কিরকম থাকে এবং বন্যা মোকাবেলাটা কেমন থাকে সেটার উপরে শর্ট টার্ম। বাট লং টার্মে আসলে এই যে গ্লোবাল প্রাইস আর বাংলাদেশের প্রাইসের যে ডিসপ্যারিটি, এটা লং টার্মে আসলে থাকার কথা না, যদি আমরা ঠিক মতো এই ম্যানেজমেন্টটা ঠিক করি, আমাদের যদি ডেটা ঠিক থাকে এবং আমরা ঠিক মতো যেখানে শর্টফল আছে ইম্পোর্ট করতে পারি। যেহেতু এখন আমাদের ডলার শর্টেজ তেমন একটা নাই, এই জিনিসটা উই শুড সি ইনফ্লেশন অ্যাকচুয়ালি কাম ডাউন। আর এরপরে আমি একটু ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলি। এখানে আমাদের ইন্টারেস্ট রেটেরও চার্ট থাকার কথা। সো ইন্টারেস্ট রেট এবং এমপিএস, এটা দিয়েই আমি মোটামুটি আমার ডিসকাশনটা শেষ করব। সো ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে আমরা যদি চার্টস গুলো একটু দেখি, সো মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্রেজারি বন্ড এবং ট্রেজারি বিলের ইল্ড, হ্যাঁ, এটা কিন্তু প্রতিটা অকশনে মাসে মাসে কমে আসছে। সো জুনের তুলনায় জুলাইতে কিন্তু কমে আসছে, এবং অগাস্টেও আমরা দেখতে পাচ্ছি এটাই একই ট্রেন্ড চলছে। আজকাল মোটামুটি ট্রেজারি বন্ড এবং বিল দুটারই ইল্ড প্রায় 10-এর কাছাকাছি চলে আসছে। এবং আমরা জানি যে পলিসি রেট এখন যেহেতু 10%, আমরা কিন্তু মানে বেশ খানিকটা পলিসি রেটের কাছেই চলে আসছে। এবং কয়েক মাস আগেই কিন্তু এইগুলার ইল্ড, এই ট্রেজারি সিকিউরিটিজ গুলোর ইল্ড 12-এর উপরে ছিল। এখন যেটা আমি একটু আগে মেনশন করলাম যে সেন্ট্রাল ব্যাংক যে ডলার পারচেজটা করছে, এটার ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশি টাকার সাপ্লাইটা একটু বাড়ে, এবং প্রাইভেট সেক্টর যেহেতু চাহিদাটা খুব কম আছে, এবং এটা নিয়ে আমি একটু লাস্ট পার্টটা মেনশন করব, চাহিদা কম থাকার কারণে হচ্ছে যে আপনার ইল্ড গুলা কিন্তু কমে আসছে। লাস্ট বিটটা হচ্ছে প্রায় অ্যাক্টিভিটি লেভেলের ব্যাপারটা। আসলে আমরা যদি অ্যাক্টিভিটির পার্টটা চিন্তা করি, এখানে কয়েকটা ডেটা পয়েন্ট আমরা দেখতে পারি খুব কুইকলি। একটা হচ্ছে যে ক্রেডিট গ্রোথের কি অবস্থা। হ্যাঁ, আমরা জানি যে ক্রেডিট গ্রোথ আসলে বেশ খানিকটা কম, 7%-এর নিচেই দেখা যাচ্ছে, এবং আসলে এটার খুব বেশি একটা ইমপ্রুভমেন্ট আশা করা যেতে পারে না এই বছরটা হয়তো খারাপই থাকবে। আর আশার দিকটা হচ্ছে যে ব্যাংকরা এখন ডিপোজিট রেটটা কমানো শুরু করেছে, যেটার ফলে আমার মনে করছি যে সামনে ওরা লেন্ডিং রেটেও হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট নিবে হয়তো বছরের শেষের দিকে। অন্যান্য যদি ডেটা আমরা দেখি যে ফর এক্সাম্পল আর কোনো অ্যাক্টিভিটি ডেটা যদি আমরা চিন্তা করি, একটা হতে পারে যে আপনাদের ক্রেডিট কার্ডের ইউজেজ, হ্যাঁ, সেটা যদি আমরা একটু দেখি এখানে, বা ভ্যাট কালেকশন। সো যেটা দেখতে পাচ্ছি যে গত বছরের মতনই কিন্তু ভ্যাট কালেকশন মে টু জুন ডেটা, হ্যাঁ, মানে এরকম কোনো গ্রোথ নাই। সেক্ষেত্রে এটাকে আসলে দুর্বলই বলা চলে, আমাদের মতো একটা গ্রোয়িং ইকোনমিতে একটা গ্রোথ থাকার কথা। এবং ক্রেডিট কার্ড অ্যাক্টিভিটিও হচ্ছে গিয়ে যে আপনার অন্যান্য বছরের থেকে একটু বেশি থাকলেও খুব একটা স্ট্রেন নাই। মানে এটা আসলে বোঝা যাচ্ছে যে ইকোনমি কিন্তু এখনো গ্রোথ থাকলেও গ্রোথটা আসলে দুর্বল প্রকৃতিরই আছে আর কি। এবং সিমিলারলি আমরা স্টক মার্কেটের কোম্পানিগুলো যদি দেখি যারা রেজাল্ট রিপোর্ট করেছে জুন কোয়ার্টারে, কনজিউমার কোম্পানিগুলো মোটামুটি ব্রডলি উইক নাম্বারসই রিপোর্ট করছে। সো মানে যদি কুইক সামারি বলি, অর্থনৈতিক ট্রেন্ডটা বলে ইমপ্রুভিং, কিছু কনসার্ন আছে, আর মূলত অ্যাক্টিভিটি মানে গ্রোথ সাইডে আমাদের কিছু উইকনেস আছে। তো এটা বলে আমি আর কি আমার ডিসকাশনটা শেষ করছি। ওভার টু ইউ গাইস। ধন্যবাদ আসিফ খান। আমরা আজকে মোটামুটি গত 1 মাসের অর্থনীতির মেজর আলাপগুলো ছিল এই ধরনের। আমরা শুরুতেই যেটা বলেছি, আজকে আমরা মূলত কথা বলবো বাংলাদেশের ফিসকাল ম্যানেজমেন্ট বা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু ক্রিটিক্যাল দিক নিয়ে।
আমাদের পরিকল্পনা হচ্ছে আজকে দুটো দিক নিয়ে কথা বলা। একটা হচ্ছে বাংলাদেশে যে বাজেটিং। আসিফ, ওটাতে যাওয়ার আগে আমি জাস্ট আসিফ খানের যেটা বললেন ওটার উপরে জাস্ট পলিসি ইমপ্লিকেশন জাস্ট দুটো কথা বলি। শিওর যদি একটা জিনিস, আপনি এমপিএসটা নিয়ে আসেন, ওটা ভুলে গেছিলাম, ওটা আপনি ঢুকাই দিতে পারেন। শিওর। এমপিএসটা থাকুক, আমাদের সময় এরিয়া তো এমপিএসটা থাকুক। আমি জাস্ট প্রাইস, আচ্ছা ঠিক আছে, আমি ভেরি কুইকলি বলি সেটা আর কি, ঠিক আছে, এমপিএসও বলি। সো আচ্ছা, সো আমরা দেখলাম যে জুলাইয়ে ইনফ্লেশন ওয়াজ আপসাইড সারপ্রাইজ, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমরা দেখছি যে আমাদের এক্সটার্নাল সেক্টর ইজ প্রিটি স্টেবল। এখানে আমরা জিনিসপত্রের দামের বা ইনফ্লেশন এরিয়া থেকে টু অ্যাঙ্গেলস। দ্য ম্যাক্রো ইকোনমিক অ্যাঙ্গেল, যেটা মনিটারি পলিসি দিয়ে কভার করে, অ্যান্ড দ্যাট ইজ টু মি ইট সিমস লাইক ওই জিনিসটা কাজ করছে, যেভাবে করার কথা সেটাই হচ্ছে, যে এক্সটার্নাল সেক্টর হ্যাজ বিন স্টেবিলাইজড এবং ওভার টাইম ইনফ্লেশন কমে এসছে অনেকখানি, কিন্তু আরো অনেক কমা উচিত। এগেইনস্ট দ্যাট জুলাই হ্যাজ বিন এ সারপ্রাইজ, এবং একটা মেইন জিনিস হচ্ছে যে ফুড প্রাইস রিলেটিভ টু যা হওয়া উচিত তার তুলনায় স্টিল হাই, পার্টিকুলারলি চালের দাম। এইখানে দেয়ার উড প্রবাবলি বি সাম কাইন্ড অফ, মানে আমার কোয়েশ্চেনটা হচ্ছে বা কনজেকচারটা হচ্ছে যে দেয়ার আর প্রবাবলি সাম মাইক্রো ইকোনমিক থিংস গোয়িং অন, যেটা স্ট্রিক্টলি মনিটারি সাপ্লাই, মানে মানি সাপ্লাই বা মনিটারি পলিসি প্রবাবলি নট, মানে ট্রান্সমিশন চ্যানেলটা হয়তো অতটা এফেক্টিভ না যতটা হওয়া উচিত। And that goes to Commerce Ministry এবং হয়তো আদার গভর্নমেন্ট অ্যাকশনের জন্য, অ্যাকশন অথবা পলিসি বা সামথিং। সো এইটা নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে ওয়েদার আমরা এখানে আলোচনা করি বা অর্থনীতির 12টা মেইন আলোচনা করি, আমাদের একটু চিন্তা করা উচিত কোনো সময়, আজকের জন্য না। কিন্তু আমি আই জাস্ট ওয়ান্টেড টু ফ্ল্যাগ দ্যাট পয়েন্ট যে ইনফ্লেশনটা আরো কমার কথা, এবং আসিফ খানও বলেছেন আগে, আমিও মনে করি যে ওভার টাইম ইনফ্লেশন আরো নেমে আসবে। কিন্তু জুলাইয়ের যে ফুড প্রাইস সারপ্রাইজ এটা হলো, দ্যাট ডিজার্ভস ফার্দার ইনভেস্টিগেশন। এটুকুই। ব্যাক টু ইউ আসিফ খান। এই ফাঁকে একটু বলে দিতে চাচ্ছি যে আমাদের যে ইনফ্লেশনের যে সিচুয়েশন, আমাদের অ্যানালিস্ট পার্সপেক্টিভ থেকে দুজন মন্তব্য করলেন যে ইনফ্লেশনটা আমাদের আরো কমে আসার কথা, কিন্তু কেন কমছে না। জ্যোতি ভাই সম্ভবত খুব ভালোভাবে স্পট করেছেন, এটা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন চ্যানেলের সমস্যা। আমাদের এখন কিন্তু গত কয়েক মাস ধরে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বেশ নাজুক ফিল্ড লেভেলে, এবং যেটা আসলে ঘটছে, চাঁদাবাজির যেই কমপ্লেন গুলো আমরা পাই সোশ্যাল মিডিয়া বা মিডিয়া সূত্রে বা আমাদের পরিচিত সার্কেলের মধ্যে পাই, এটা এখন সত্যি সত্যি আমাদের সাপ্লাই চেইনে হিট করা শুরু করেছে। আমরা ভালো করেই জানি যে গত জুলাই আগস্টের পর থেকে সিন্ডিকেটেড চাঁদাবাজির যেই রিং গুলো ছিল, এগুলো ডিসম্যান্টল হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলাম কয়েক মাসের জন্য, যেটা আমাদের ইনফ্লেশনের ডাটাগুলোতে রিফ্লেক্ট করছিল। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু কোনোভাবে অপটিমাম লেভেলের কাছাকাছিও যায়নি, তো কোনো না কোনো ভাবে আবার সেই সিন্ডিকেটেড রিং গুলো অন্য ফরম্যাটে তারা নিজেদের মতো করে এলাকা ভিত্তিক গুছিয়ে নিয়েছে। ফলে হয়তো একদম নেশন ওয়াইড বা মেট্রো লেভেলে সেটার একদম বিরাট রিফ্লেকশন হয় নাই, কিন্তু আপনি যেটা বললেন যে খুব একটা সাটল বা একটা খুব চাপা বা একটা চোরা প্রভাব পড়া শুরু করেছে, যে আমাদের ইনফ্লেশনের যা প্রভাব পড়ার, সেটা এখনো পর্যন্ত ইনফ্লেশন যথেষ্ট পরিমাণ কমছে না, এবং দেখে মনে হচ্ছে যে সামনে আরো বাড়তে পারে। এবং আমি একেবারে নন অ্যানালিস্ট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, যাচ্ছে একটা পারসেপশনাল দিক থেকে আমরা যদি সোশ্যাল ডিকোটমির দিকে তাকিয়ে দেখতে পাই, তাহলে কিন্তু স্রেফ এই সাপ্লাই চেইনের সিচুয়েশনটার কারণে ইনফ্লেশন আনএক্সপেক্টেডলি ট্রিগার করলেও করতে পারে। এই ফাঁকে একটু জ্যোতি ভাইকে রিকোয়েস্ট করবো, আমাদের গত মাসে বাংলাদেশ ব্যাংক থেকে যে মনিটারি পলিসি স্টেটমেন্টটা ডিক্লেয়ার করা হয়েছে, এখন তো বাংলাদেশ ব্যাংক বছরে দুবার করে ডিক্লেয়ার করে, আই হোপ দ্যাট আপনি কিছুটা হলেও দেখতে পেরেছেন, আসিফ খানও হয়তো কিছুটা হলেও দেখতে পেরেছে। তো আপনারা দুজনেই 2 মিনিট করে যদি একটু রিফ্লেক্ট করেন যে বর্তমান কনটেক্সটে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি স্ট্যান্স নিয়ে আপনাদের কমেন্টারিটা। আসিফ তুমি শুরু করো, তারপর আমি বলি।
হ্যাঁ, শিওর। অ্যাকচুয়ালি আমরা যদি এমপিএসটা দেখি, তাদের যুক্তি ছিল যে ওনারা মনিটারি পলিসি রেট যেটা সেটা আনচেঞ্জ রাখবে, বাট তার কিছুদিন আগে হচ্ছে রিভার্স রিপো রেটটাকে কিছুটা কমানো হয়েছিল আর কি। তো এখন মূলত ওনাদের বক্তব্য হচ্ছে যে মুদ্রাস্ফীতি যদিও কমে আসছিল, এখনো হচ্ছে গিয়ে যে তাদের যে টার্গেট লেভেলটা সেটা রিচ করেনি। এখন শর্ট টার্ম টার্গেটটা হচ্ছে 7%। তো 7%-এর নিচে গেলে হচ্ছে গিয়ে তারা পলিসি রেটটা 10 থেকে কমিয়ে নিয়ে আসবে। তো এইটা হচ্ছে তাদের স্টান্স। এখন আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে জুলাইয়ের মুদ্রাস্ফীতিটা আসলে কমে আসবে, মানে এটা আমার পার্সোনাল এক্সপেকটেশন ছিল, সেটা তো হয়নি। কিছুটা ইয়ার ওভার ইয়ার বেড়েছে, আর মান্থ ওভার মান্থ বেশ খানিকটাই আসলে বলতে গেলে বেড়েছে। এটার প্রেক্ষাপটে আসলে আমার কাছে স্টান্সটা, সেন্ট্রাল ব্যাংকের স্টান্সটা আসলে যৌক্তিক। আমার কাছে মনে হচ্ছে যে তারা যে স্টান্সটা নিয়েছে সেটা যৌক্তিক, সেটা নিয়ে আমার আপত্তি নাই। কিন্তু পরের মাসগুলো হচ্ছে কি ডিটারমাইন করবে কি, মানে তাদের স্টান্স, তারা কি রেট কাট যে যাচ্ছে মানে শিগগিরই যাবে কি যাবে না, এতটুকুই আমার থেকে। আমিও আসিফের সাথে অ্যাগ্রি করি যে আমারও ধারণা ছিল যে ইনফ্লেশনটা হয়তো আর একটু কমে আসবে, কিন্তু যে আসেনি, এবং সে কারণটা তো আসিফ ইকবাল আপনি এক্সপ্লেন করলেন যে কেন আসেনি। তার একটা আর কি, যে ওই মাইক্রো লেভেলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ডেফিনেটলি সাপ্লাইয়ে এফেক্ট করছে। সো সেই সেন্সে মনিটারি পলিসি স্ট্যান্সটা যৌক্তিক। দি আদার ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট দিস ইজ যে ওই মাইক্রো প্রবলেমগুলির জন্য ম্যাক্রো ইকোনমিজ হ্যাজ টু স্লো ডাউন লট মোর দ্যান উড হ্যাভ বিন দ্য কেস আদারওয়াইজ। আমরা যদি ল অ্যান্ড অর্ডার ঠিক থাকতো বা বেটার থাকতো, তাহলে পরে কারেন্টলি যে টাইট মনিটারি পলিসি আছে এইটা হয়তো এত টাইট রাখতে হতো না। মনিটারি পলিসি হয়তো ইন্টারেস্ট রেট হয়তো কাট করতে পারতো। ইন্টারেস্ট রেট যদি আরেকটু কাট করা যেত, তাহলে পরে সেটা হয়তো আসিফ খান যেটা দেখালেন যে ইকোনমিতে গ্রোথ বা ডিমান্ড এখনো অনেক উইক, হয়তো ডিমান্ডে একটু সাপোর্ট পাওয়া যেত। সো দ্য আদার ওয়ে টু লুক এট, মানে একই কথাটা অন্যভাবে আমি এভাবে বলি যে ইকোনমির বাইরেও অনেক, মানে ইকোনমিক পলিসির বাইরেও দেশে অনেক কিছু হচ্ছে যেটা ইকোনমির উপরে প্রচন্ড চাপ, আননেসেসারি চাপ তৈরি করছে। সো আপনি আসিফ ইকবাল যেটা বললেন যে ল অ্যান্ড অর্ডারের কথা, সেটা এখানে মাল্টিপল ভাবে আননেসেসারি চাপ তৈরি করছে। একদিকে হচ্ছে এটা সাপ্লাই চেইন এমন ভাবে এফেক্ট করছে যে জিনিসপত্রের দাম আরেকটু, ইনফ্লেশনটা আরো কমা উচিত ছিল, কমেনি। যেহেতু ইনফ্লেশন কমেনি এবং যেহেতু মনিটারি পলিসি ক্রেডিবিলিটি রাখার জন্যই তো ওনাদেরকে এখন হাই ইন্টারেস্ট রেট রাখতে হবে। আপনি বললেন যে আমি ইনফ্লেশন না কমা পর্যন্ত আপনি ইন্টারেস্ট রেট কাট করবেন না। এখন ইনফ্লেশন তো কমেনি, কাজে আপনি কিভাবে কাট করেন? আপনার তো কাট করার উপায় নাই। দ্যাটস হোয়াট ইউ হ্যাভ টু ডু। কিন্তু আপনি যদি কাট না করেন, যতক্ষণ কাট করবেন না, ইন্টারেস্ট রেট যতক্ষণ কমাচ্ছেন না, ততক্ষণ তো সেটা ইনভেস্টমেন্ট এবং অন্যান্য বা কনজিউমার ডিমান্ড, ক্রেডিট কার্ড ইউজ, এগুলিতে তো এফেক্ট করবেই। সো এখানে সমস্যাটা যেটা আর কি, সেটা হচ্ছে যেরকম যে আমরা মনিটারি পলিসিকে এত প্রেশার দিচ্ছি কারণ আমরা অন্য জিনিসগুলি করতে পারছি না, এবং তার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা ইজ প্রবাবলি দ্য প্রায়োরিটি, যেটা আসলে এটা তো আসলে মানে সেন্ট্রাল ব্যাংক বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের কাজ না, সরকারের কাজ, কিন্তু অর্থনীতি যারা চালান তাদের কাজ না। এই অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমাদের আজকের আলোচনায় গত এক মাসের অর্থনীতির ওভারভিউ সম্পর্কে মোটামুটি ছিল এরকমই। এখন আমরা যাব আমাদের আজকের আয়োজনের মূল টপিকে, বাংলাদেশের ফিসক্যাল ম্যানেজমেন্ট বা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা ক্রিটিক্যাল আলোচনা। আমাদের এই আলোচনার চেষ্টা করব আমরা দুটো তিনটে দিক নিয়ে আলোচনা করতে। প্রথমটা হচ্ছে আমাদের যে বাজেটারি ম্যানেজমেন্ট, সেটার কোর ফিলোসফিক্যাল একটা কম্পারিজন। যেমন বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে একটি খুব ক্রিটিক্যাল ট্রানজিশনে, প্রায় নির্বাচনী বৈধতাহীন একটা সরকার লম্বা সময় বাংলাদেশে এক ধরনের শোষণ করে গেছে। সেটা একটা রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই শোষণের অবসানের পরে একটা কনসেনসুয়াল গভর্নমেন্ট যখন গত বছর অগাস্টে দায়িত্ব নেয়, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। তার মধ্যে অন্যতম প্রত্যাশা ছিল অর্থনীতি কেন্দ্রিক একটা বড় প্রত্যাশা ছিল যে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আরো বেশি অ্যাকাউন্টেবিলিটি আসবে, আরো বেশি ট্রান্সপারেন্সি আসবে। আমাদের বাজেটারি ম্যানেজমেন্টের ফিলোসফিক্যাল কিছু চেঞ্জ আমরা এক্সপেক্ট করেছিলাম। অবশ্যই ওনাদের যেই তুলনামূলক স্বল্প মেয়াদ, সেখানে ওনারা বিরাট কোনো পরিবর্তন করবেন এটা কোনো এক্সপার্ট আশা করেছেন বলে আমরা মনে করি না। কিন্তু
অবশ্যই প্রত্যাশা ছিল যে কিছু ফিলোসফিক্যাল চেঞ্জ আসবে। তো সেই ফিলোসফিক্যাল চেঞ্জ গুলো আমরা পেয়েছি কিনা সে বিষয়ে একটু কথা বলবো আমরা প্রথমে। তো ওভার টু ইউ জ্যোতি ভাই, আপনি আপনার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি থেকে যদি আমাদেরকে একটু দেখান যে বর্তমান সরকারের বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের সাথে বিগত সরকারের বাজেটারি ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মূলত তফাৎটা আপনি কোথায় দেখতে পান? ধন্যবাদ। জ্যোতি ভাই, মাইক্রোফোন সম্ভবত অফ। হ্যাঁ, সরি। হ্যাঁ, ধন্যবাদ আসিফ। আমি আমার একটা স্লাইড শো আছে, সেটাতে আমি যাব। তার আগে আমি প্রথমেই যেটা বলে নিই সেটা হচ্ছে যে আই ওয়াজ ভেরি সারপ্রাইজড এবং ডিসঅ্যাপয়েন্টেড যে এই সরকার একটা ইন্টারিম এই সরকার গত বছরের জুন মাসে আওয়ামী লীগ যে বাজেট রেখে গেল, যে বাজেট শুরু হওয়ার পরে ফিসকাল ইয়ারের 5 মাসের মাথায় সে সরকার পালিয়ে গেল। তারপরে এই সরকার আসলো এবং সারা বছরটাতে একটা আপডেটেড বাজেট অ্যানাউন্স করা হয়নি। আই ওয়াজ সারপ্রাইজ বাই দ্যাট। যে আমি জানি যে দেশে তো অবশ্যই ব্যুরোক্রেসিতে অনেক প্রবলেম ছিল এন্ড সো অন, কিন্তু তারপরেও মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের পক্ষে একটা ইন্টারিম বাজেট তৈরি করা নভেম্বর মাসের মধ্যে তারা করতে পারেননি। এইটা বোধহয় মানে আমার কাছে এটা ইয়ে হয়েছে যে আপনি যদি ইন কন্ট্রাস্ট চিন্তা করেন যেরকম যে বাংলাদেশ ব্যাংকের তো গভর্নরও পালিয়ে গেছিল, তাই না? But they could put together a monetary policy framework, নতুন গভর্নর, নতুন ডেপুটি গভর্নর এসে and so on. So মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এটা করা সম্ভব হয়নি। কেন হয়নি? I was very surprised. So সেইটা থেকে আমি শুরু করি যে আমি যদি বলি যে এরকম যে ফিসকাল ম্যানেজমেন্ট গত 1 বছরে কি দেখলাম এবং সামনে কি দেখব, প্রথম কথাটাই হচ্ছে যে I was expecting more transparency from this government. And I was hoping যে এই গভর্নমেন্ট ট্রান্সপারেন্সিটার এমন রেকর্ড সেট করছে যেটা আগামী গভর্নমেন্টকে মানতে বাধ্য করবে, রাইট? সো আমি যদি এই গভর্নমেন্ট যদি এমন কিছু কাজ করে যেত সেটা আগামী গভর্নমেন্টের জন্য প্রেসিডেন্স থাকতো এবং আমরা কম্পেয়ার করতে পারতাম যে দেখো ইন্টারিম তো এগুলি ডিসক্লোজ করছে, ইন্টারিম তো এগুলি এইভাবে করে গেছে, অ্যানাউন্স করে গেছে বা পাবলিসাইজ করে গেছে, তোমরা কেন করতেছো না? সো ওই সেন্সে একদম ভেরি হাইয়েস্ট লেভেল ফিলোসফিক্যালি আই থিঙ্ক যে মানে আই ওয়াজ হোপিং ফর বেটার। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি স্পেসিফিক ডাটা দিয়ে বলি যে এরকম যে কি দেখেছি এবং কি দেখিনি, যে তাতে জিনিসটা একটু ইয়ে হবে। অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু বি ওভারলি নেগেটিভ বিকজ কিছু কিছু জিনিসে অ্যাকচুয়ালি হয়তো ইমপ্রুভমেন্ট হয়তো ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু সেটা আমি বুঝতে পারছি না, সেভাবে বলি। আচ্ছা, প্রথম কথাটাই হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ ফিসকালি কনজারভেটিভ। সেটা বলতে আমি কি বুঝাচ্ছি? সেটাতে আমি বুঝাচ্ছি যে ইন্টারিম গভর্নমেন্ট যে বাজেট ইমপ্লিমেন্ট করেছে, মানে হাসিনার আমাদের যে বাজেটটা দেওয়া ছিল সেই বাজেটের কতখানি রিফ্লেকশন হচ্ছে এবং তারা ফিসকাল পলিসি স্ট্যান্স কি নিচ্ছে আগামীতে বাজেটে যেটা অ্যানাউন্স করেছে সেটাতে, এছাড়া আর অন্য কোনো কিছু ইয়ে করা যায় না যে ইট হ্যাজ বিন আ কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি স্ট্যান্স। তাতে আমি কি বুঝাচ্ছি? এই চার্টটা কি দেখা যাচ্ছে আসিফ খান, আসিফ ইকবাল? দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ারলি ভিজিবল। ওকে, আচ্ছা। সো 2024-এর যে বাজেটটা দেওয়া হয়েছিল মানে 25-26 ফিসকাল ইয়ারের, সেই বাজেটটাতে দেখানো হচ্ছিল যে আগামী 2 বছর 3 বছর ধরে বাজেট ডেফিসিট থাকবে 4% অফ জিডিপি বা তারও উপরে। প্রাইমারি ডেফিসিট মানে ইন্টারেস্ট এক্সপেন্ডিচার বাদ দিয়ে, প্রাইমারি ডেফিসিট মানে হচ্ছে যেরকম যে টাকাটা অ্যাকচুয়ালি মানে রেভিনিউ মানে হচ্ছে তো যে গভর্নমেন্ট ইকোনমি থেকে টাকা বার করে নিচ্ছে, এক্সপেন্ডিচার মানে হচ্ছে ইকোনমিতে টাকা পাম্পিং করছে, তাই না? সো প্রাইমারি ডেফিসিট যেটা মেজার করে সেটা হচ্ছে যে কতখানি পাম্প ব্যাক করছে আর কি। সো প্রাইমারি ডেফিসিট ইজ গোয়িং টু বি 0.5% অফ জিডিপি, এই যেটা আর কি ইন্টারিম বাজেটে অ্যানাউন্স করা হয়েছে। আচ্ছা, যদি ইলেক্টেড গভর্নমেন্ট এই কোর্স ফলো করে তাহলে পরে আগামী 2 বছর ফিসকাল পলিসি উইল বি মোর মানে লেস ডিমান্ড স্টিমুলেটিং দেন অ্যাট এনি টাইম আন্ডার গত 15 বছর আওয়ামী লীগের আমলে। এটা ভালো কি খারাপ সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমি অ্যানালাইজ করতে পারি। আমি বলতে পারি যে এরকম যে ইকোনমির ডিমান্ড এখন ভালো না,
এই সময় যদি এরকম কনজারভেটিভ ফিসকাল পলিসি নেওয়া হয়, যে এইগুলি যদি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নেওয়া হয়, এটা কি ভালো হবে না খারাপ হবে, এগুলি নিয়ে আমরা আলোচনা করতেই পারি এবং আমরা হয়তো ভবিষ্যতে করব। কিন্তু তার থেকেও বড় কথা ওই যেটা আমি ফিলোসফিক্যাল কথা বললাম, যেরকম যে সরকার যে এটা করলো, সরকারও কিন্তু এটা অ্যানাউন্স করেনি যে এটা করা হচ্ছে এবং কেন করা হচ্ছে। সো অ্যাজ ইট হ্যাপেন্স, পার্সোনালি আমি মনে করি যে এরকম যে গিভেন আমাদের হাই ইনফ্লেশন, গিভেন আমাদের গভর্নমেন্টে প্রচুর ইনএফিসিয়েন্সি আছে, প্রচুর অপচয় হয়, এগুলি নিয়ে আমি পার্সোনালি মনে করি যে এরকম যে টাইট ফিসকাল পলিসি স্ট্যান্স ইজ গুড ফর বাংলাদেশ। কিন্তু এটা তো আমার পার্সোনাল কথা। সরকার যে এই স্ট্যান্সটা নিল, সেটা তো সরকারের বোধহয় জানানো উচিত ছিল মানুষজনকে যে আমরা এই স্ট্যান্সটা নিচ্ছি এবং এই কারণে নিচ্ছি। জুন মাসে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে। জুন মাসে নির্বাচন নিয়ে কথা ছিল। জুন মাসে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি লন্ডনে মিটিং করেছিলেন আমাদের প্রধান রাজনৈতিক দলের নেতা তারেক রহমান সাহেবের সাথে। আরো অনেক কিছু ঘটেছে জুন মাসে। হ্যাঁ, অনেক অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে, খুন হয়েছে, হয়েছে, এগুলো অনেক কিছু। সো তাতে এইসব কথার কারণে একটা গুরুত্বপূর্ণ বাজেট এটা কমপ্লিটলি হারিয়ে গেল। দ্যাট ইজ প্রবলি নট এ গুড থিং। সো প্রথম কথা হলো এটাই, যেরকম যে ইন্টারিম গভর্নমেন্টের অ্যাটলিস্ট আমি ডাটাতে যা দেখতে পাচ্ছি বা তাদের বাজেট পেপারস ঘেটে যা দেখা যাচ্ছে যে দিস ইজ এ ফিসকালি কনজারভেটিভ স্ট্যান্স নেওয়া হয়েছে, সেটা হয়তো এগেইন আমি পার্সোনালি মনে করি যে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু আসলে গভর্নমেন্টের জাস্টিফিকেশনটা কি, এবং এটা আমি যদি বিএনপি বা অন্য কারো, এনসিপি বা জামাত, তাদেরকে যদি আমি বলি যে এরকম যে গভর্নমেন্ট এই কারণে এটা করতেছে, আপনাদের কি মত? আমি কিন্তু আসলে জানি না যে গভর্নমেন্ট কোন কারণে এটা করতেছে। ওনারা তো বলতেই পারেন যে এরকম যে গভর্নমেন্ট কেন করছে সেটা তো আমরা জানি না, আমরা করব না। তাহলে পরে তো আর এই বাজেটের কোনো ক্রেডিবিলিটি থাকতো না, এবং এই ক্রেডিবিলিটির প্রশ্নটা আমি আবার ফেরত আসবো। আচ্ছা, এখন আমরা যাই যে এই বাজেট ডেফিসিট কমে আসছে। বাজেট ডেফিসিট কমে আসা মানে হচ্ছে আইদার আমাকে রেভিনিউ বেড়ে যাচ্ছে অথবা আমি এক্সপেন্ডিচার কমাচ্ছি, তাই তো? দেখি যে কোনটা হচ্ছে। সো দেখা যাচ্ছে যে রেভিনিউ না, এমন না যে রেভিনিউ খুব আহামরি বেড়ে যাবে, সেরকম মনে হচ্ছে না। তো আওয়ামী লীগের আমলে এবং তার আগে অন্য সরকারের আমলেও ছিল, কিন্তু আওয়ামী লীগের আমলে এটা একটা হাস্যকর পর্যায়ে চলে গেছিল। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট বলতো যে প্রত্যেক বাজেটেই যে আগামী 2 বছরে 3 বছরে প্রচুর রেভিনিউ কালেক্ট হবে, ট্যাক্স প্রচুর কালেক্ট করবে। এবং আমরা সবাই জানি যে, বা ইটস ওয়াইডলি নোন আর কি, যে বাংলাদেশের রেভিনিউ কালেকশন খুবই লো কম্পেয়ার্ড উইথ আদার কম্পেয়ারেবল কান্ট্রিজ। ট্যাক্স রেট হাই, যারা ট্যাক্স দেয় তাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করা হয় প্রচুর, কিন্তু ওভারঅল ট্যাক্স বেস যেটা, সেটা খুব একটা ওয়াইড না, প্রচুর লুপহোলস আছে এবং কালেকশনে প্রচুর সমস্যা হয়, প্রচুর দুর্নীতি বা ইনএফিসিয়েন্সি এগুলো চলছে। সো এটা গত 15 বছর বা তারও আগেরও, গত 15 বছরে ছিল ক্রনিক। আগের সরকারগুলোই যে খুব একটা ভালো ছিল তাও না। সো এই সরকার সেরকম অ্যাম্বিশিয়াস কোনো রেভিনিউ টার্গেট দেয়নি। ওকে, বাট এট দ্য সেম টাইম আমরা এটাও জানি যে এই সরকার অ্যাকচুয়ালি রেভিনিউ নিয়ে কোনো রিফর্মও সেরকম পুশ করেনি। আমরা জানি যে ন্যাশনাল ব্যুরো অফ রেভিনিউ, যেটা এনবিআর, বোর্ড অফ রেভিনিউ, সো এনবিআর আমাদের যেটা রেভিনিউ এজেন্সি, সেটার রিফর্ম নিয়ে কথা উঠেছিল। সেটার রিফর্মের ফিলোসফিটাই হচ্ছে যে যারা ট্যাক্স পলিসি তৈরি করবে আর যারা অ্যাকচুয়ালি ট্যাক্স কালেক্ট করবে, দ্য টু বডিজ শুড বি সেপারেট। আমি যদি মনে করি যে এরকম যে আমি পলিসি তৈরি করব আর আমি কালেক্ট করব, তাহলে পরে তো এখানে অটোমেটিক্যালি একটা কলিউশন বা একটা করাপশনের এলিমেন্ট তৈরি হয়। আমার পলিসিটা হবে যে এরকম যে আমি আসিফ খানের কাছ থেকে টাকা নিব আর আসিফ ইকবালের কাছ থেকে টাকা নিব না, এইভাবেই পলিসি তৈরি করবো, কারণ আসিফ ইকবাল আমাকে ঘুষ দিচ্ছে, আমি ঘুষটা খাচ্ছি। ঠিক আছে? সো ফিলোসফিক্যালি এনবিআর এর রিফর্ম and separation of tax policy from tax administrationের রিফর্ম, এগুলি সবই ভালো কথা। আমরা জানি যে এটা
মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যাডভাইজার ওনারা একটা উদ্যোগ শুরু করলেন, কিন্তু তারপরে সেটা এনবিআর এ ব্যাকল্যাশ হলো। অবভিয়াসলি রিফর্ম যাদেরকে রিফর্ম করার কথা তারা তো খুশি হবেন না, তারা আন্দোলন করলেন, পুশব্যাক করলেন এবং পুরো জিনিসটা কোথাও গেল না। এগেইন এখানে আমি বলবো যে এরকম যে ঠিক আছে, আপনারা আইদার আপনারা রিফর্মটা করতে পারেননি, আপনাদের কাছে ইন্টারিম গভর্নমেন্ট রিফর্ম করা ডিফিকাল্ট, আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ বিন পারফেক্টলি অ্যাকসেপ্টেবল। অথবা আপনারা বলতে পারতেন যে এরকম যে আমরা রিফর্ম করতে চাই, এই কারণে আমরা রিফর্ম করতে চাই, এবং তারপরে যদি আপনারা ফেল করতেন সেটাও আনফরচুনেট হতো, কিন্তু আমি আপনাকে বলতে পারতাম যে এরকম যে ওকে ইউ হ্যাভ ট্রাইড, এবং যেহেতু আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেটটা নাই বা পলিটিক্যাল কোঅপারেশন পাননি আপনার পার্টির কাছ থেকে, আমরা তখন পলিটিক্যাল পার্টিগুলিকে বলতে পারতাম যে এরকম যে আপনাদের তো সাপোর্ট করা উচিত ছিল, এটা আপনারা কেন করলেন না। কিন্তু আপনি কাউকে না বুঝিয়ে, অ্যানাউন্স না করে, মানে গ্রাউন্ড তৈরি না করে আপনি বললেন যে এরকম যে আমি রিফর্ম করবো, এটা করা হবে, এন্ড তারপরে আপনি সেটা করতে পারলেন না, দেন ইউ ব্যাক অ্যাওয়ে ফ্রম ইট উইদাউট গিভিং এনিবডি এনি এক্সপ্লেনেশন। এটা তো একটা হলো যে একটা লস্ট অপরচুনিটি অফ রিফর্ম হয়তো, বাট মোর ইম্পর্টেন্টলি এটা তো আমরা ওই এগেইন যে আমরা যে ইলেক্টেড গভর্নমেন্টের জন্য একটা ভালো প্রেসিডেন্স রেখে যেতে পারতেন আপনারা, বা মানে ইন্টারিম গভর্নমেন্ট রেখে যেতে পারতো, সেটা তো হলো না। কাজেই আই আউড সে যেরকম যে ফিলোসফিক্যালি ইটস এ লস্ট অপরচুনিটি। ব্রিংিং ইট ব্যাক টু বাজেট, যে ডেফিসিট কাট করা ইজ নট কামিং ফ্রম রেভিনিউ। রেভিনিউ যদি না হয় তাহলে পরে অবভিয়াসলি ইট ইজ এক্সপেন্ডিচার, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এখানে এই চার্টগুলিতে, বাই দ্য ওয়ে, জাস্ট টু মেক শিওর যে প্রত্যেকটা চার্টেই এই ডটেড লাইনটা হচ্ছে আওয়ামী লীগের আমলের হিস্ট্রি এবং আওয়ামী লীগের বাজেট, হাসিনার লাস্ট বাজেট, আর সলিড লাইনটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের বাজেট। আই শুড হ্যাভ ক্ল্যারিফাইড দিস। এটা ছিল ডেফিসিট কমে আসছে, আমরা দেখতে পাচ্ছি। রেভিনিউ খুব একটা বাড়ছে না। আওয়ামী লীগের যে বাজেট ছিল, ওদের যে প্ল্যান ছিল, সেটাতে রেভিনিউ, ট্যাক্স রেভিনিউ অনেক বাড়ার কথা ছিল, কিন্তু সেই তুলনায় ইন্টারিম গভর্নমেন্ট খুব একটা আহামরি শুয়ে হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। ওকে, সো বাদিকের চারটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, ডান দিকেরটা হচ্ছে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। সো ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হাসিনা আমলে যে প্রোফাইলটা ছিল, ইন্টারিমের প্রোফাইলটা মোটামুটি ওই রকমই। 25-26 মানে গত ফিসকাল ইয়ারে একটু কম ছিল, অবভিয়াসলি, কারণ গত ফিসকাল ইয়ারে প্রথম 3-4 মাসে তো কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যায়নি, কিন্তু ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে খুব একটা তফাৎ হচ্ছে না। তফাৎ যেটা হচ্ছে যে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে বা কারেন্ট এক্সপেন্ডিচার, যেটা আমরা অপারেটিং এক্সপেন্ডিচারে, সেখানে কম্পেয়ার টু আওয়ামী লীগ বেশ সাবস্ট্যান্সিয়াল কাট দেখা যাচ্ছে, অ্যাবাউট 1.5-2% অফ জিডিপি এই বাজেটে প্ল্যান করা হচ্ছে। বাট ওয়ান্স এগেইন কোন জিনিস কাট হচ্ছে? এখন প্রথম কথা হচ্ছে যে এরকম যে এটা নিয়ে কিন্তু যে এই যে বাজেট এতটাই কন্ট্রাকশনারি বা এক্সপেন্ডিচার এত সিভিয়ারলি কাট করা হচ্ছে, এইটা নিয়েও কিন্তু যতখানি কথাবার্তা হওয়ার কথা ছিল বা আমরা এক্সপেক্ট করতাম জুন মাসে, জুলাই মাসে, আমরা কিন্তু সেরকম কিছু শুনিনি। মানে মোটামুটি বাজেটটা আসলে এসে চলে গেল, অন্য অনেক ঘটনায় চাপা পড়ে গেল। কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কাট করলে পরে তো সেটা নিশ্চয়ই কোথাও না কোথাও ইম্প্যাক্ট হবে বা হওয়ার কথা। সেটা তো আমরা জানি না যে কোথায়, মানে যেহেতু অত বেশি হট্টগোল হয়নি, দ্যাট ইজ কোয়াইট সারপ্রাইজিং। আর আরেকটা হচ্ছে যে এগেইন যে নতুন যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, তাকে আমি কিসের এগেইনস্টে জাজ করব? তারা যদি বলে যে এরকম যে ওনারা কেন কাট করছে সেটা তো আমি জানি না, কিন্তু আমি খরচ বাড়াবো আমাদের ইচ্ছা মতো, তারা ওনারা সেটা বলতেই পারেন। এনারা যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি বলে যেত যে এরকম যে আমরা এই জিনিস খরচ কমাচ্ছি এই কারণে, তাহলে পরে আমরা ইলেক্টেড গভর্নমেন্টকে বলতে পারতাম যে ওনাদের যুক্তি তো এটা ছিল, এইবার আপনারা বলেন যে এরকম যে আপনাদের কাউন্টার যুক্তিটা কি? লস্ট অপরচুনিটি এগেইন বলছি সেটা। যাই হোক, খোঁজ করে দেখা, একটু এক্সপ্লোর করে দেখা গেল যে এরকম যে বাজেট পেপার ঘেটে ঘুটে যে খরচ কোথায় কোথায় কমতে পারে বা কমেছে। এই চার্টটাতে আমি দেখাচ্ছি নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার 2025-26 ফিসকাল ইয়ার, মানে গত ফিসকাল ইয়ার, যেটা জুনের 30 তারিখে শেষ হয়েছে। সেটাতে হাসিনা সরকার কি বাজেট করে গেছিল এবং ইন্টারিম সরকার কি খরচ করেছে। সো প্রথমটা হচ্ছে সিওই, প্রথমবার সিওই মানে হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, মানে হচ্ছে
সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন ভাতা, স্যালারিজ, ওয়েজেস এন্ড স্যালারিজ। সো এইটাতে খুব একটা বোধহয় চেঞ্জ হয় নাই। এখানে ডার্ক লাইন যেটা নীল বার সেটা হচ্ছে আওয়ামী লীগ, আর অরেঞ্জটা হচ্ছে ইন্টারিম। সো কম্পেনসেশন অফ এমপ্লয়িজে খুব একটা 19-20 হয়নি। সেকেন্ডটা হচ্ছে এসডিটি। এসডিটি মানে হচ্ছে সাবসিডিজ, গ্র্যান্টস এন্ড ট্রান্সফার। সো সাবসিডি এবং ট্রান্সফার এইখানে ইফ এনিথিং যে ইন্টারিম সরকারের খরচটা একটু বেশি, 4% অফ জিডিপি, 4.1% অফ জিডিপি, ঠিক আছে? কাজে এইটাতেও খুব একটা হয়নি। ইন্টারেস্টের খরচটা একটু বেশি, ইন্টারেস্ট এর খরচটা বেশি হওয়াটা মোটামুটি মানে এখানে শক্ত কিছু না, ইন্টারেস্ট রেট যেহেতু বেশি খরচও একটু বেশি, সো সেটাও গেছে। যেইখানে খরচটা কমে আসছে প্রচুর সেটা হচ্ছে আদার নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার। মানে হচ্ছে আমি সরকারি কর্মকর্তাদের বেতনও কমাইনি, আমি সাবসিডি এবং ট্রান্সফার যেগুলি করি, মানে মানুষজনকে যে ক্যাশ হ্যান্ড ওভার দেওয়া হোক বা স্টেট ওন এন্টারপ্রাইজকে সাবসিডি দেওয়া হোক বা এনার্জি সাবসিডি দেওয়া হোক, এটাতেও আমি কমাইনি। আমি ইন্টারেস্ট পেমেন্ট তো কমাতে পারিনি, বিকজ ইন্টারেস্ট রেট তো আমাকে আমার যা দেনা ছিল সেগুলি তো আমাকে মিট করতেই হবে। তো ওইগুলিতে আমার খুব একটা হাত দিতে পারিনি, কিন্তু এর বাইরে যা যা কিছু আছে সেইখানে আমি বেশ ভালো মতো হাসিনার তুলনায় কম খরচ করতে পারছি ইন্টারিম গভর্নমেন্ট। হাসিনা গভর্নমেন্টের তুলনায়, এবং এটার একটা ম্যাগনিটিউডটা ইজ কোয়াইট ইন্টারেস্টিং, অ্যাবাউট 1% অফ জিডিপি। সো ইট ইজ সাবস্ট্যান্টিভ। এই এখন এগুলি কিসে কিসে হতে পারে? এগুলি হতে পারে যে আপনার একদিক থেকে দেখতে গেলে পরে যে এটা খুবই ভালো জিনিস। খুবই ভালো জিনিস কেন? তার ভালো জিনিস হচ্ছে এই সেন্সে যে এই যে খরচটা কমানো হলো, এই খরচটা ইজ প্রবাবলি একটা ইন্ডিকেটর যেরকম যে হাসিনা সময়ে আমলে কত কিছুতে অপচয় হতো, সেই অপচয়গুলি বন্ধ করা হয়েছে। এগুলো অপচয় ছিল বলে এগুলি বন্ধ করার জন্য কোনো সিগনিফিক্যান্ট ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট হয়নি। আমি এটা হাইপোথেসাইজ করতে পারি, ওকে, যে যেমন মনে করেন আপনার আগে হয়তো সরকারি কর্মকর্তারা শিক্ষা সফরে বিদেশে যেত, একজনের সফর 3 দিনে যে একটা কোর্স করা যায় কনফারেন্স, সেটার জন্য হয়তো 10 জনের একটা টিম যেত, 3 দিন না থেকে ওনারা হয়তো 2 সপ্তাহ থাকতেন, সেই খরচটা হয়তো করা হয় নাই। এবং এই খরচটা বন্ধ করাতে যে দেশে ম্যাক্রো ইকোনমিতে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে তা তো না, এবং সেটাও হয় নাই। সো দিস আর গুড থিংস। সমস্যাটা হচ্ছে যে এরকম যে আসলে কি তাই হইছে এটা আমি জানি না, আমি জাস্ট হাইপোথেসাইজিং দ্যাট। আমার ধারণা যে আমি মোটামুটি ফিজিক্যাল ডাটা বাংলাদেশে কোথায় পাওয়া যায় এটা বোধহয় খোঁজ খবর রাখি। এখন আমি যেহেতু আমার কাছে এটা পাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছে, তার মানে হচ্ছে যে আমার মনে হয় যে এরকম যে সাধারণ মানুষের কাছে যারা এত এগুলি নিয়ে খোঁজাখুঁজি করে না, ওনাদের জন্য তো এই ইনফরমেশনটাই উড কাম অ্যাজ এ সারপ্রাইজ যে এরকম যে এত খরচ কমানো হয়েছে, এবং খরচ যে কমানো হওয়ার ইম্প্যাক্ট কি হইতে পারে, ভালো না খারাপ, এই জিনিসগুলি তো আরো পাবলিসাইজ হওয়া উচিত ছিল। আমি যদি এটা ধরেও নেই যে গভর্নমেন্ট হ্যাজ ডান দিস আউট অফ ভেরি মানে হ্যাভ ডান আ ভেরি গুড জব ইন কাটিং দিস এক্সপেন্ডিচার্স, এই অপচয়গুলি বন্ধ করা, ফিলোসফিক্যালি আরেক যদি আমি জানতে পারতাম, আই উড হ্যাভ বিন মাচ হ্যাপিয়ার। আমি যদি আসলে জানতাম যে ওনারা কি কি কাট করেছেন, কেন করেছেন, বিকজ দেন আই কুড পাবলিসাইজ ইট, ওনাদেরকে সাপোর্টই করতে পারতাম। যাই হোক, দিস ইজ অ্যান এক্সাম্পল যে আসলে যেখানে ভালো কিছুটাও ট্রান্সপারেন্সি এন্ড ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য ট্রান্সপারেন্সি উড হ্যাভ বিন বেটার। আচ্ছা, সো তাহলে এটা গেল হচ্ছে যে আপনার আদার নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জিনিস এখনো রয়ে গেছে হাসিনা আমলের, যেটা লেগেসি বলতে পারি, এবং সেই লেগেসি ইন্টারিম গভর্নমেন্ট কতখানি ট্যাকল করতে পেরেছেন সেটা জাজ করা মুশকিল। আগামী সরকার কিভাবে করবেন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেই দুটো কথা বলে আমি শেষ করব। প্রথমটা হচ্ছে হাসিনার সাবসিডিজ এন্ড গ্র্যান্টস এন্ড ট্রান্সফার, সাবসিডি লেগেসি বেসিক্যালি। সো এইটাতে এই ডাটাটা, এই চার্টটা হচ্ছে সবই হাসিনার আমলের এক্সপেন্ডিচারের তুলনা, যে হাসিনার আমলে নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারের কোনটা রেভিনিউর কোথায় যেত, মানে কোন, এগেইন আমি 4টা জিনিস হিসাব করছি। একটা হচ্ছে সিওই, কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, ওয়েজেস এন্ড স্যালারিজ, সেটা কালো দাগ। এটা খুব একটা রেভিনিউর, টোটাল রেভিনিউর থেকে খুব একটা বেশি বাড়েনি।
মানে রেভিনিউর যে অংশটা সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার কথা ছিল সেটা হাসিনার আমলে খুব একটা ওভার দ্য এন্টায়ার হাসিনা পিরিয়ড মোটামুটি স্টেবল ছিল, ইফ এনিথিং কমে আসছে। লাল দাগ যেটা হচ্ছে সরি কালো দাগটা হচ্ছে বোধহয় কালো দাগটা হচ্ছে আদার ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, লাল দাগটা হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, আর নীলটা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট। এগুলি মোটামুটি স্টেবল ছিল। যেই জিনিসটাতে হাসিনার আমলে খরচ প্রচুর বেড়েছে সেটা ছিল সাবসিডিজ। তো সাবসিডিজের একটা ছিল হচ্ছে যে এগ্রিকালচার সাবসিডিজ, যেগুলি আর কি goes to the rural sector, এবং যেটার একটা ওয়েলফেয়ার বেনিফিট আছে, যেগুলি জিনিস মানে খাদ্য দ্রব্যের দাম কম রাখার জন্য and so on. This wasn't really the big deal. হাসিনার আমলে শেষের দিকে, পার্টিকুলারলি শেষ 2-3 বছরে সাবসিডি বাড়ার একটা বিশাল এলাকা ছিল হচ্ছে এনার্জি সেক্টর, পার্টিকুলারলি পিডিপি। ওকে, সো FY21 মানে কোভিড এর পর থেকে সাবসিডি ইনক্রিজ বাই অ্যাবাউট 1% অফ জিডিপি। সেইটার অ্যাবাউট হাফ অফ দ্যাট ছিল হচ্ছে মানে ওই সাবসিডি বাড়ার একটা বিশাল অংশ, 430 বিলিয়ন টাকা থেকে তার মধ্যে 261 বিলিয়ন টাকা ওয়াজ জাস্ট টু পিডিপি, রাইট? এবং আমরা জানি যে এনার্জি সেক্টরের যে প্রচন্ড সমস্যাগুলি ছিল আওয়ামী লীগের আমলে, আমরা জানি যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টস, তারপরে পাওয়ার সেক্টরের যেসব পাওয়ার পারচেসিং এগ্রিমেন্ট যেগুলি ছিল, যেগুলির এগেনস্টে ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল এন্ড সো অন। সো সেগুলোর ভিতরে আমি ঢুকছি না, আমি জাস্ট বলছি যে এরকম যে হাসিনার যে এই সাবসিডির লেগেসিটা রেখে গেছিল, এইটা এই সরকার কতখানি ভাঙতে পেরেছে বা কতখানি রিজলভ করতে পেরেছে বা পারেনি, চেষ্টা করেছে, কেন পারেনি, এই জিনিসগুলি আমাদের আসলে আরো জানা উচিত। ওনাদেরও আরো জানানো উচিত। ডিসক্লোজার, গ্রেটার ডিসক্লোজার ইজ ইউজফুল অ্যান্ড নিডেড। ওনাদের একটা 100 পৃষ্ঠার এসওই বাজেট ওনারা অ্যানাউন্স করেছেন এই বাজেটের সাথে, কিন্তু ওয়ান্স এগেইন যে ইট ওয়াজ হিডেন ইন মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের বাজেট ওয়েবসাইটের কোনো একটা কোনায়, যেটা আর কি আপনি যদি না জানেন যে এই জিনিসটা আছে এবং এই জিনিসটা খুঁজে বার করাটা আপনি হয়তো এটা মানে আপনি যদি জানেন তাহলে পরে আপনি এটা খুঁজে বার করতে পারবেন। আপনি যদি না জানেন দেন ইউ উড নেভার ফাইন্ড ইট। তাহলে পরে তো আসলে সেটা ডিসক্লোজার হলো না, তাই না? ডিসক্লোজার হওয়া উচিত যেটা যেরকম যে দিস ইজ আ প্রবলেম দ্যাট উই ইনহেরিটেড ফ্রম হাসিনা অ্যান্ড দিস ইজ হোয়াট উই হ্যাড ট্রাইড টু ডু অর দিস ইজ হোয়াট উই উড লাইক টু ডু, কিন্তু আমাদের অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট এগুলি করার ম্যান্ডেট নেই বা এগুলি করা ইট ইজ আ লং টার্ম প্রবলেম, সেগুলি আমাদের পক্ষে সম্ভব না। আমরা এক্সপেক্ট করবো যে ইনকামিং গভর্নমেন্ট এগুলি করবে। দিস উড হ্যাভ বিন এ বেটার অ্যাপ্রোচ রাদার দ্যান পাবলিশ সামথিং যেটা আসলে কেউ জানে না এবং কোথায় লুকিয়ে আছে। সো এটা হলো হাসিনার একটা লেগেসি। আরেকটা লেগেসি হচ্ছে যে ডেট লেগেসি। ওকে, সো বাজেট যেটা পাবলিশ করা হয়েছে সেটাতে যেহেতু ডেফিসিট কমিয়ে আনার কথা হচ্ছে, কাজেই ডেট তো স্টেবল থাকবেই। সো ফ্রম আ অ্যাকাউন্টিং পার্সপেক্টিভ বা টেকনিক্যাল পার্সপেক্টিভ, ইকোনমিক পার্সপেক্টিভ বা কোয়ান্টিটেটিভ পার্সপেক্টিভ, দিস ইজ ফাইন, দিস ইজ ভেরি সেন্সিবল যে ওনারা এমন একটা ডেট স্ট্র্যাটেজি নেওয়ার বা ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি নিচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে ডেফিসিটের সাইডটা কমিয়ে এনেছেন, এন্ড সেকেন্ড হচ্ছে যে এরকম যে যেই ডেফিসিটটুকু আছে সেইটাও ফাইন্যান্সিং এর জন্য ওনারা যে স্ট্র্যাটেজি নিচ্ছেন, এমন স্ট্র্যাটেজি নিচ্ছেন যাতে করে ডেট টু জিডিপি, ডেটটা আমাদের দেনাটা স্টেবল থাকে, যাতে করে তারা ইনকামিং গভর্নমেন্টের উপরে অ্যাডিশনাল প্রেশার তৈরি না করেন। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, টেকনিক্যাল পার্সপেক্টিভ, আই থিঙ্ক যে দিস ইজ গুড, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইজ নিডেড। বাট ওয়ান্স এগেইন যেটা একটা ভালো কাজটাও এটাও ক্রেডিবিলিটি রাখার জন্য হলেও এই জিনিসটা পরিষ্কার করে মানুষকে বোঝানো উচিত ছিল যেরকম যে আমরা এই জন্য এটা করেছি, so that incoming government, elected government can decide how they want to tackle these problems. I think আমি স্লাইড শোটা বন্ধ করি, আলোচনা শুরু করি। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই আপনার খুব ইনসাইটফুল এবং ক্রিটিক্যাল আলোচনার জন্য, এবং আমার মনে হয় এখানে আমার সহ আলোচক আসিফ খান একমত হবে। বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসছে। আমরা যদি জ্যোতি ভাইয়ের প্রেজেন্টেশন সামারি করি,
আমরা যে কয়টা জিনিস বর্তমান সরকারের বাজেটারি ম্যানেজমেন্ট বা ফিসক্যাল ম্যানেজমেন্টের অ্যাপ্রোচে দেখতে পেয়েছি, একটা হচ্ছে যে ওনাদের মধ্যে মোটা দাগে ব্যয় সংকোচনের একটা প্রবণতা থাকলেও সে ব্যয় সংকোচনটা ওনারা কিভাবে করেছে, মানে আমরা যদি সেটাকে কার্যকারিতা এবং অ্যাকাউন্টেবিলিটির কনটেক্সটে বুঝতে যাই, সেখানে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ নেই, ইনাফ এভিডেন্স পাবলিকের কাছে অ্যাভেলেবল না। ভেতরে হয়তো হয়েছে, হয়তো হয়নি, কিন্তু আমরা সেটা যথেষ্ট পরিমাণ প্রমাণ পাইনি। 2 নাম্বার, আমরা যেই ফাইন্ডিংসটা পেলাম, মোটা দাগে বাজেটারি ম্যানেজমেন্ট বা বাজেটারি অ্যাপ্রোচে ফিলোসফিক্যাল বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এখন এটার কারণ কি, আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির যে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজারি স্ট্রাকচার, সেখানে কোনো পরিবর্তন আসেনি, সেটার কারণে হয়েছে, নাকি এই সরকার তার স্বল্প মেয়াদের কারণে কোনো ধরনের ভিশনারি থিঙ্কিং এ যায়নি, অথবা অন্য কোনো কারণ কাজ করেছে, সেটাও আসলে ডাটা বা আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো দিয়ে আমরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারছি না। বাট এতটুকু বোঝা যাচ্ছে যে বাজেটারি অ্যাপ্রোচে কোনো ফিলোসফিক্যাল চেঞ্জ আসেনি, মোটা দাগে আগের ফিলোসফির লিগেসিটাই ক্যারি করা হয়েছে। 3 নাম্বারটা হচ্ছে, আমাদের বাজেটারি ম্যানেজমেন্টে আসলে কোনো সংস্কার বা কোনো পরিবর্তনের কোনো আভাসই নেই। ফলে আমাদের যেই প্রত্যাশিত পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকার থাকবে, তাকে অনেক কিছুই একেবারে শুরু থেকে শুরু করতে হওয়ার প্রয়োজন রয়ে গেছে, একেবারে গোড়া থেকেই অনেক সংস্কারের কাজ শুরু করার প্রয়োজন আছে। জ্যোতি ভাই যেটা বললেন বাংলাদেশ ব্যাংকের বিষয়ে, আপনার যে মতামত যে বাংলাদেশ ব্যাংক অনেক কিছু পরিবর্তন করতে পেরেছে বলে আপনার অ্যানালিসিসে ধরা পড়েছে, যেটা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আপনি দেখতে পাচ্ছেন না, তার মানে অর্থ মন্ত্রণালয়ের কনটেক্সটেও পরবর্তী রাজনৈতিক সরকারকে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে। এখানটায় জ্যোতি ভাইয়ের কাছে আমি আরেকটু আলোচনা আশা করব, একটু সংক্ষেপে, যে আমাদের যে সংস্কারের আলোচনাগুলো গত 1 বছর ধরে আমরা দেখছিলাম, আমি একটু এই ফাঁকে বলে রাখি, রাষ্ট্রকে আমি আসলে অনেক বেশি দেখি একটা প্রতিষ্ঠান হিসেবে। এ কারণে আমি সবসময় দেখতে চাই রাষ্ট্র একটা ব্যালেন্স শিট থাকবে, রাষ্ট্র কিভাবে আর্ন করবে এবং কিভাবে এক্সপেন্ডিচারে যাবে। এখন আমরা গত 1 বছরে যে সংস্কারগুলো দেখছিলাম, এই সংস্কারগুলোতে আমি দুটো জিনিস মিসিং দেখেছি। একটা হচ্ছে রাষ্ট্রের আয় ব্যবস্থাপনায় বড় কোনো সংস্কারের প্রয়োজনীয়তা বা আলাপই কেউ করেনি। সরকার কি করবে না করবে এটা পরে, কিন্তু যারা আলাপ করছেন, সরকারের আয় ব্যবস্থাপনার উন্নতির ক্ষেত্রে কারো কোনো ইন্টারেস্টই আছে বলে আমার মনে হয়নি। মানে আমি একজন ইকোনমিক অ্যানালিস্ট হিসেবে দেখতে যেটা চেয়েছিলাম, যত ধরনের সিভিল সোসাইটি এফোর্ট দেখছি, সবার এফোর্টের রিফ্লেকশন কিন্তু আমি দেখছি যে রাষ্ট্র যত সংস্কারই হচ্ছে, রাষ্ট্রে ব্যয় বাড়বে। মানে ব্যয় ব্যবস্থাপনার উন্নতিতেও কারো কোনো আগ্রহ নেই, আয় ব্যবস্থাপনার উন্নতিতেও কোনো আগ্রহ নেই। যত আপনি সংবিধান সংস্কার, বড় বড় যত কথা দেখছি আমি, সবগুলোই কিন্তু রাষ্ট্রের ব্যয় বাড়াচ্ছে। তো আমি রাষ্ট্রের আয় না বাড়িয়ে, ব্যয় ব্যবস্থাপনার কোনো উন্নতি না করে, রাষ্ট্রের ব্যয় বৃদ্ধিকারী যত সংস্কারই করি না কেন, এটা যে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক উন্নতি, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উন্নতি এবং রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধিতে যে কোনোই ফল দেবে না, এই চিন্তাটা আমাদের সিভিল সোসাইটিতে এত ভয়ঙ্কর ভাবে মিসিং কেন? আমি হয়তো এক্ষেত্রে খানিকটা আপনাকেও দায়ী করবো, কারণ আপনি সংস্কারের অনেকগুলো কাজের সঙ্গে জড়িত ছিলেন অ্যাক্টিভলি। দায় বলতে মানে আপনাকেও প্রশ্ন করবো যে এই চিন্তাটা কেন আমাদের সিভিল সোসাইটি বা আমাদের নন গভর্নমেন্টকে যারা প্রেসারে রাখবে, তাদের মধ্যে রাষ্ট্রের আয় ব্যবস্থাপনার দক্ষতার উন্নতি এবং ব্যয় ব্যবস্থাপনার দক্ষতার উন্নতির প্রতি এই অনাগ্রহ বা এই অনীহাটা কেন? এই বিষয়ে যদি আপনি একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। আই ফুললি টেক আর কি আপনি যে ক্রিটিসিজমটা করলেন আমাদের কাছে, বা আই ফুললি টেক মানে আই এগ্রি উইথ ইউ এবং আই টেক ওনারশিপ অফ ইট, যে এটাতে আমাদেরও দায়ী আছে আর কি এটাতে, যে আমরা যে কোনো সংস্কারের আলোচনা, যে কোনো কিছুতেই যে রাষ্ট্রের এটা করা উচিত, রাষ্ট্রের কাছে আমাদের এটা এক্সপেকটেশন, রাষ্ট্র কেন এটা করছে না, এটা আমরা ক্ষমতায় বা আমরা চাই যে এগুলি করা হবে অ্যান্ড সো অন, কিন্তু সবকিছুই আসলে খরচ বাড়াবে, ব্যয় বাড়াবে। কিন্তু এই টাকাটা কোত্থেকে আসবে সেটা নিয়ে কারোর কোনো কথা হচ্ছে না, এবং এই টাকাটা কিভাবে খরচ করা হবে, মানে ব্যয় ব্যবস্থা সেটা কতখানি এফিসিয়েন্সি, অপচয়টা আমি কমাবো কিভাবে, দুর্নীতিটা ইনএফিসিয়েন্সি কমাবো কিভাবে, সেটাও আমি চিন্তা করছি না। খালি জিনিসটা হচ্ছে যেরকম যে আমাদের শিক্ষা খাতে টাকা বাড়াতে হবে, আমাদের স্বাস্থ্য খাতে খরচ করতে হবে, আমাদের নারী খাতে করতে হবে, আমাদের যুব খাতে করতে হবে, অনেক কিছুতেই করতে হবে, কিন্তু কিভাবে করব বা মানে সেই টাকাটা কোত্থেকে আসবে এটা নিয়ে আসলেই
খুবই কম চিন্তা ভাবনা হচ্ছে, কেউই ইয়ে করছি না। অ্যান্ড দ্যাট ইজ আই থিঙ্ক যে আসলে আমাদের মানে অন্যদের থেকে দোষ দেওয়ার থেকে আমাদের নিজেদেরই বোধ হয় সেটাই, যেরকম যে আমি বা আমরা যারা ইকোনমিস্ট বা সিভিল সোসাইটিতে আছি, আমরাও আসলে এটা নিয়ে যতটা আরো অনেক বেশি কথা বলা উচিত ছিল বা উচিত ভবিষ্যতে, এবং ইনক্লুডিং নতুন যারা রাজনীতিতে যারা নতুন ক্ষমতায় আসবেন, পলিটিক্যাল পার্টিজ যারা ইলেকশনে যাবেন, ইলেকশনের আগে দিস ইজ অ্যাকচুয়ালি সামথিং উই শুড অলওয়েজ আস্ক যে where will you get the money? আপনারা এগুলি যদি করতে চান, এগুলি আপনারা কিভাবে খরচগুলি মিটাবেন? এই কথাগুলি অন্য কেউ কেন বলছে না সেটা আসলে আই থিঙ্ক ইটস এ সেলফ রিফ্লেকশন, যে অন্য কেউ বলছে না থেকে বেশি কথা যেরকম যে আমরা কেন বলছি না, আমাদের তো বলা উচিত। সো আই থিঙ্ক না মানে আপনার কাছ থেকে আমার একটু জানার হচ্ছে এই আমাদের যে সিভিল সোসাইটি থট প্রসেসে আমি সবসময় এই জিনিসটা একটু সারপ্রাইজিং অবাক হই যে ইভেন আমাদের তো ধরেন এই সংস্কারের আলোচনা বা সরকারকে যখন আমরা বিভিন্ন বিষয়ে নাগরিক অধিকার বিষয়ে চাপ দেই, সেখানে তো অর্থনীতির বিষয়ে জানাশোনা লোকও আমাদের প্রচুর আছে, এমন তো না যে ওরকম জানাশোনা, খুবই ভালো জানাশোনার মানুষ আছে। কিন্তু আমি অলমোস্ট কারো কাছ থেকে বা কোনো ব্লগ থেকে এটা মানে শোনা যাওয়ার মতো, হয়তো কেউ বলেন কিন্তু সেটা হয়তো এত আস্তে বলেন বা এমন ভাবে বলেন এটা কানে আসে না। এমনকি ধরেন এই যে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, সেখানে কিন্তু একটা সিভিল সোসাইটি অ্যাপ্রোচও ছিল, শুধু রাজনৈতিক দলগুলো গেছে তা না, সংস্কার কমিশনের প্রস্তাব গেছে তা না, একটা সিভিল সোসাইটি অ্যাপ্রোচও ছিল, একটা সিভিল সোসাইটি ফোরাম থেকে বেশ কিছু প্রস্তাব গেছে। ওখান থেকেও কিন্তু ধরেন এই ধরনের কোনো চিন্তা ভাবনাই গেল না যে রাষ্ট্রের আয় ব্যবস্থাপনা নিয়ে আপনারা কিছু একটা বলে যান, দরকার হলে মোটা দাগেই বলেন, খুব ক্রিটিক্যাল আলোচনা প্রয়োজন, অন্তত রাজনৈতিক দলগুলোকে এই ঐক্যমত্যে আসতে বলেন যে আপনারা রাষ্ট্রের আয় ব্যবস্থাপনা এবং ব্যয় ব্যবস্থাপনা দুটাতে আরো বেশি অ্যাকাউন্টেবল হবেন। এই প্রসঙ্গে আমার প্রশ্নটা করার কারণ হচ্ছে যে আমরা সবসময় দেখে আসছি মানে 2014 সালের পর থেকে তো আমরা একটা নন ইলেক্টেড এনভায়রনমেন্টে ছিলাম, কিন্তু আমরা যদি এর আগেও যাই, আমি সবসময় একটা জিনিস লক্ষ্য করেছি যে বাজেটের ব্যাপারে না সরকার এমন একটা অবস্থায় থাকে যে তাকে দায়ী করার মতো কোনো পরিস্থিতি থাকে না। তার ভালো লাগলো, সে একটা বাজেট প্রস্তাব নিয়ে আসলো সংসদে, সেটা নিয়ে এক ধরনের আলোচনা হলো, খুব ছোটখাটো একটা বিষয়। আমি আমার খুব ছোটবেলা একটা উদাহরণ দিয়ে বলি, মূল্য সংযোজন কর যখন প্রথম ইন্ট্রোডিউস করা হয়, প্রথম বেগম খালেদা জিয়া যখন প্রথম প্রধানমন্ত্রী হন যেই সরকারে, ওই সরকারের প্রথম এটাকে ইন্ট্রোডিউস করা হয়। আমার লিভিং মেমোরিতে আছে, পত্র পত্রিকায় দেখেছিল প্রচুর আন্দোলন হয়েছিল মানে বিরোধী পক্ষগুলোতে। তখন তো ধরেন এই ধরনের সাম্রাজ্যবাদ বিরোধী আলাপগুলো খুব পপুলার ছিল। আমি পরবর্তীতে অবাক হয়ে আবিষ্কার করলাম যে এটাকে সব সরকারই দারুণ ভাবে গ্রহণ করলো, মানে একটা খুব মানে প্রচন্ড কার্যকরী ফিসকাল ইনস্ট্রুমেন্ট হিসেবে গ্রহণ করলো। তো সবাই যদি এটা গ্রহণই করে তখন কেন এটাকে এমন ভাবে বর্জন করলো? তো এই যে ধরেন বাজেট নিয়ে যে আমাদের কোনো দায়িত্বহীন আলোচনা, এবং এটা সরকার করবে, সরকারই বুঝবে, সরকারকে আমরা কোনো বিষয়ে চ্যালেঞ্জ করব না, এই চিন্তা থেকে আমরা কিভাবে আসলে বের হয়ে আসতে পারি বলে আপনার মনে হয়? মানে আমার মূলত আমাদের ওয়ে আউটের জন্য আপনাকে প্রশ্নটা করে যে এখান থেকে আমাদের পলিটিক্স, যেমন নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টে আমরা এক্সপেক্ট করবো হয়তো অত শক্তিশালী না হইলেও একটা বিরোধী দল থাকবে, একটা বিরোধী পক্ষ থাকবে, সংসদে না থাকুক সংসদের বাইরে থাকবে। তারা কিভাবে এগুলো নিয়ে অনেক বেশি কথা বলবে সেটা নিয়ে আপনার কাছে আপনার পরামর্শ কি থাকবে সিভিল সোসাইটি এবং রাজনৈতিক পক্ষগুলো? এগেইন আমি আই থিঙ্ক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। দিস ইজ ওয়ান অফ দোজ রেয়ার কোয়েশ্চেন্স দ্যাট শুড ইটস মেকিং মি সেলফ রিফ্লেক্ট। আমি আশা করব যে এরকম যে যারা এটা শুনছেন তাদের মধ্যে যারা সিভিল সোসাইটি বা সিটিজেন্স অ্যাক্টিভিজমে আছেন তারাও একটু সেলফ রিফ্লেকশন করবেন এটা নিয়ে, অর্থনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করেন তারা সবাই আমরা সেলফ রিফ্লেক্ট করব। সেটা হচ্ছে কি যে আপনার কোন সরকার, কোন রাজনৈতিক সরকার আমি আয় বাড়াবো কিভাবে এবং ব্যয় কমাবো কিভাবে বা ব্যয় ম্যানেজ করবো কিভাবে এই কথাগুলি নিয়ে খুব একটা কথা বলতে চাইবেন না, কারণ দিস ইজ নট পপুলার। যে আমি সরকারের আয় বাড়ানো মানে হচ্ছে যে কর বাড়ানো, যেভাবেই আমি বলি, এটা ট্যাক্স রেটই বলি, ট্যাক্স রিফর্ম বলি, অ্যাডমিনিস্ট্রেশন বলি, মোটা দাগে বলতে পড়ে মানে সরকারের আয় বাড়ানো মানে হচ্ছে যে সরকার ট্যাক্স বাড়াবে, কর বাড়াবে। এটা তো ভাই কোনো সরকার করতে চাইবেন না, মানে কোনো সরকারই এটা করলেও চুপে চাপে করবে, তারা এটা খুব একটা মানে অ্যানাউন্স করে করা যত সম্ভব না হয় করতে চাইবে না পলিটিক্যাল কারণ।
দায়িত্বটা আমাদের, আমরা যারা ইকোনমি নিয়ে কথা বলি, আমরা যারা সিটিজেন্স অ্যাক্টিভিজম করি, যারা সিভিল সোসাইটি বা সুশীল বা যেভাবেই বলেন, আমাদের দায়িত্ব এটা, এই জিনিসটা নিয়ে আরো বেশি করে কথা বলা, যে আমরা রাষ্ট্রের কাছে যেসব চাই, বাংলাদেশ রাষ্ট্র এই জিনিসগুলি, বাংলাদেশ রাষ্ট্রের কাছে আমরা যেসব জিনিস চাই, সেই জিনিসগুলির যে খরচটা, সেই খরচটা বাংলাদেশ রাষ্ট্র মেটাতে সক্ষম না, এখনো পর্যন্ত সক্ষম না বলেই তো আপনার বাজেট ডেফিসিট থাকে, ডেফিসিটটা ফাইন্যান্স করতে হয়, ফাইন্যান্স করার জন্য ঝামেলা হয় এন্ড সো অন। আওয়ামী লীগের বা হাসিনার দুর্নীতি বাদ দিলেও এই ফান্ডামেন্টাল ইকোনমিক ফিসকাল প্রবলেমটা তো থেকেই যাচ্ছে, যা আমরা রাষ্ট্রের কাছে যা চাই সেটার খরচ রাষ্ট্র যোগাতে সক্ষম না, যোগাতে সক্ষম হতে হবে। তার জন্য আমাদের কি করা দরকার সেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে। এন্ড আমরা যদি না বলি, রাজনৈতিক সরকারের কোনো তাদের পলিটিক্যাল ক্যালকুলেশন ইজ অলওয়েজ গোইং টু বি যেরকম যে মানুষের দৃষ্টি এদিকে না রেখে অন্য কিছু নিয়ে কথা বলা, কারণ হচ্ছে যে এটার সলিউশন যেগুলি হবে সেটা ওনাদের জন্য পপুলার হবে না। ঠিক একইভাবে বিরোধী দল যারা থাকবে তাদের অ্যাকচুয়ালি দায়িত্বটা হচ্ছে যে মানে ওই গণবিরোধী সরকার, সাম্রাজ্যবাদী কর, এই ধরনের সস্তা কথা না বলে অ্যাকচুয়ালি বলা যে এরকম যে ঠিক আছে, আপনারা যদি এই সমস্যাটা সমাধান করতে চান আমরা আপনাদেরকে এইভাবে কোঅপারেট করব, এবং আপনারা যদি এগুলি না করতে চান তাহলে পরে আমরা এসে এগুলি করতে সেই এটা। কিন্তু বিরোধী দল সেটা তখনই করবে যদি আমরা রাজনীতির বাইরে রাজনীতি সচেতন মানুষ এসব নিয়ে প্রেসার তৈরি। কাজেই এইখানে আমার মনে হয় যে আমার সেলফ রিফ্লেকশন যেটা, সেটা হচ্ছে যে অর্থনীতি নিয়ে আমরা যত কথা বলবো এই দাবিগুলি আমাদেরই তুলতে হবে, যে আমাদের আসলে এনবিআর এর রিফর্ম দরকার। এনবিআর এর রিফর্ম এই সরকার বা ওই সরকার, এই ব্যক্তি বা ওই ব্যক্তি এদিকে কি করছেন বা উনি কি করছেন সেই জন্য সেটা কথা না, আমাদের আসলেই সরকারি আয় কিভাবে আসবে, সরকারের খরচ কিভাবে মিটবে, এই জিনিসগুলি নিয়ে চিন্তা করতে হবে। ঐক্যমত্য কমিশনের তো এগুলি নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং আমরা এগেইন আমরা ওনাদের দোষ না দিয়ে আমরা নিজেরাই চিন্তা করি যেরকম যে আমরা তো কথা বলতে শুরু করতে পারি। সেই সেন্সে আমার সেলফ রিফ্লেকশন হচ্ছে যে টুডে ইজ প্রবাবলি আ গুড ডে টু মেক দ্য স্টার্ট। আমরা আজকে থেকে এটা কথা শুরু করছি, কিন্তু আমরা এটা নিয়ে আরো কথা বলা উচিত আমাদের, যে কিভাবে এটা আমরা ইমপ্রুভ করতে পারি। এই ডিসকোর্সটাই আমাদের তৈরি করতে হবে, ডিসকোর্সটা নেই, অন্য কেউ কেন করছে না না বলে আমরাই আসলে চিন্তা করি যেরকম যে আমরা তো শুরু করি। অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমি আসিফ খানকে রিকোয়েস্ট করবো এই বিষয়ে যদি আসিফ খান কিছু বলতে চান বা কোনো রিফ্লেকশন যদি থাকে। আচ্ছা, আমি একটু ব্রডার ভাবে কয়েকটা পয়েন্ট আনি। জ্যোতি ভাইয়ের স্পিচ এবং আপনাদের কনভারসেশন শুনে আমার মাথায় কিছু থটস আসছে আর কি। প্রথমে আমি শুরু করি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পজিটিভ কাজ ফিসকাল সাইডে যেগুলো আমার চোখে পড়েছে, সেগুলো আই ওয়ান্টেড টু মেনশন। একটা হচ্ছে যে স্টার্টিং উইথ দ্য বাজেট স্পিচ, তারা বাজেট স্পিচ সাইজটাকে সিগনিফিকেন্টলি কমিয়ে নিয়ে আসছে। আমার কাছে মনে হয় যে শর্টার ইজ অলওয়েজ মাচ বেটার। বড় বড় স্পিচ সেখানে দেখা যায় যে আসলে ডেপথ থাকে না, এটাকে আরো সংক্ষিপ্ত করে আরো ইম্প্যাক্টফুল করাটাই হচ্ছে গিয়ে ফিউচারের জন্য ভালো হবে। দ্বিতীয় হচ্ছে কস্ট কাটিং এর যে বিষয়টা জ্যোতি ভাই বললেন, আসলে আমাদের যে ম্যাক্রো পরিস্থিতি ছিল ওইখানে ফিসকাল ডেফিসিট কমায় নিয়ে আসা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। সো অ্যাটলিস্ট যেভাবেই হোক না কেন, যেভাবে ডেভেলপমেন্ট বাজেট কাট করা হোক বা অন্য যেটাই কাট করা হোক না কেন, সেটা করে আনাটা হচ্ছে কি একেবারে অ্যাবসলিউটলি নেসেসিটি ছিল, সেটা তারা করেছে। এখানে আরো অনেক সুযোগ আছে, সুযোগ ছিল হয়তো মিস হয়েছে, বাট এটা অ্যাটলিস্ট করেছে। থার্ড হচ্ছে আরেকটা এক দুটা জিনিস যেগুলো আমার চোখে পড়লো। একটা হচ্ছে যে ব্যক্তিগত কর, যেটা ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা সাবমিট করি, সেটাকে ফুললি অনলাইনে নিয়ে যাওয়া, সেটা আমার কাছে মনে হয় যে সেটা ডেফিনেটলি একটা সুদূর প্রসারী চিন্তা। আগে যেটা হতো যে মোটামুটি অ্যাডহক বেসিসে আসলে কার ফাইল অডিটে পড়বে সেভাবে দেখা হতো, সেটাকে অনলাইন নিয়ে গিয়ে আসলে এটাকে এআই এর মাধ্যমে সিলেকশন করার একটা সুযোগ তখন চলে আসে যে আসলে কার্ডটা আপনি ধরবেন। আদারওয়াইজ যেটা হতো যে ওখানে আপনি ইজিলি হচ্ছে কম্প্রোমাইজড হয়ে যেত যে আই ক্যান সর্ট অফ কাট আ সাইড ডিল উইথ সামওয়ান ইন এনবিআর এন্ড দেন আমার ট্যাক্সটা আমি দিচ্ছি না আর কি। হ্যাঁ,
তো এটা থার্ড। আর ফোর্থ একটা আমার কাছে খুবই ইম্প্যাক্টফুল মনে হয়েছে যে ল্যান্ড ট্যাক্সের যে বিষয়টা নিয়ে কাজ করা হয়েছে, যে আগে যেটা ছিল মৌজা ভ্যালুটা অনেক সিগনিফিকেন্টলি লো দেখানো হতো এবং মার্কেট ভ্যালু থেকে সিগনিফিকেন্টলি লোয়ার, যেখানে এটাও আমার কাছে মনে হয় যে এটার লং টার্ম কনসিকুয়েন্স আছে, এখানে আরো কাজ বাকি, বাট স্টিল এগুলো আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি কিছুটা হলেও পজিটিভ। আচ্ছা, যেটা মিসড অপরচুনিটি আমরা যেটা বলছি এটা খুবই ক্লিয়ার যে আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশে এখনো কিন্তু পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের উপরে চলে। সেই ক্ষেত্রে এই সকল যে বিষয়গুলো আমরা বলছি যে এক্সপেন্ডিচার কমানো বা রেভিনিউ বাড়ানো বা অন্যান্য লিকেজেস গুলো কমানো, হ্যাঁ, এটা কোনো পলিটিক্যাল সরকারই করতে চাবে না। এবং জ্যোতি ভাই যেটা বলছিলেন, যেটা তারা সবসময় যে কোনো সরকার সে ডিস্ট্র্যাক্ট করবে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু এই প্রেশারটা ছিল না, দে অ্যাকচুয়ালি মিসড আউট অন সেটিং সাম গ্রেট বেস্ট প্র্যাকটিসেস, যেটা হয়তো ফিউচারের জন্য একটা একটা হয়ে থাকতো, একটা বেঞ্চমার্ক হয়ে থাকতো যে পলিটিক্যাল সরকারেরও ওই বেস্ট প্র্যাকটিসেসটা মানার দরকার পড়তো আর কি। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় একটা এরিয়া অফ মিসড অপরচুনিটি। আমি let me mention it like that. And then a few other thoughts that comes to my mind. একটা হচ্ছে যে আপনার লিকেজেস যখন চিন্তা করি, হ্যাঁ, ওয়েস্টফুলনেস যখন চিন্তা করি, তখন স্টেট ওন এন্টারপ্রাইজ বিকামস আ বিগ পার্ট অফ ইট। There are a lot of state owned enterprise that have been incurring losses year after year after year. Some of them need subsidies year after year after year. So এগুলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি একটা প্ল্যান, একটা ক্লিয়ার অ্যানালিসিস এবং প্ল্যান থাকা প্রয়োজন। এটা একটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ডেফিনেটলি ফিসক্যাল রিলেটেড লিঙ্ক আছে এখানে। সেকেন্ড হচ্ছে কি আপনার এসওইরা যেসব তাদের যে সারপ্লাস ক্যাশটা যেসব ব্যাংক অ্যাকাউন্টে রেখেছে, আমরা দেখেছি পত্রপত্রিকায় এবং অন্যান্য ভাবে যে প্রচুর অ্যামাউন্ট হচ্ছে গিয়ে খুবই দুর্বল ব্যাংকে রাখা হয়েছে। অনেক সময় অ্যালিগেশন আছে এখানে করাপশন ছিল, কিকব্যাক স্কিমস ছিল, বাট রিয়ালিটি হচ্ছে এটা তো মানুষের ট্যাক্স পেয়ারের টাকা এবং ট্যাক্স পেয়ারেরই ভরতে হবে। তো এই জায়গায় আসলে ডেফিনেটলি ক্লিয়ার একটা প্ল্যান এবং পলিসি থাকা উচিত। এবং এসওইরা, যে কোনো এসওই কোন ব্যাংকে বা কিসে টাকা রাখতে পারবে আর কিসে রাখতে পারবে না, সেখানে এই সরকার এটা খুব সহজে একটা সেন্ট্রাল পলিসিতে নিয়ে আসতে পারে। এটা খুব কঠিন কিছু না, এটার জন্য কোনো হাই ফাই কনসালটেন্স লাগবে না, অল্প এফর্ট দিয়ে এই ধরনের একটা সেন্ট্রালাইজ পলিসি করে আসা যাবে। থার্ড হচ্ছে গিয়ে যে আমরা ডেট টু জিডিপি আমরা বাংলাদেশের ক্ষেত্রে কম বলি, কিন্তু রিয়ালিটি হচ্ছে যে এখানে আরো কিছু নাম্বার অনেক সময় মিসিং থাকে। যেরকম হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে সরকারি এমপ্লয়ীদের যে পেনশন, হ্যাঁ, এগুলো আসলে ফান্ডেড না, এগুলো নন ফান্ডেড। সো এটার অ্যামাউন্টটা কিন্তু বেড়েই চলছে। সো এটাও আমাদের আসলে বিবেচনায় আনা দরকার। সো এবং এগুলোকে আসলে ফান্ডেড করতে হবে সরকারের। সবসময় বাজেট থেকে আমি আলাদাভাবে অ্যালোকেট করব, সেটা আসলে একেবারেই লজিক্যাল না এবং এটা খুবই রিস্কি একটা বিষয় অ্যাকচুয়ালি বাংলাদেশের মতো দেশের জন্য। আর ফোর্থ যে পার্টটা এখানে চলে আসছে, এটা হচ্ছে যে আমরা এনবিআর রেভিনিউ নিয়ে যেরকম কথা বলি, আসলে রেভিনিউ মোবিলাইজেশনের আরো প্রচুর জায়গা আছে। হ্যাঁ, এটা সরকারি লেভেলে হোক বা এসওই লেভেলে হোক, অনেক সরকারের অনেক জমি আছে, এসওইদের অনেক জমি আছে, রেলওয়ের অনেক জমি আছে। এগুলোকে আসলে ঠিকভাবে মনিটাইজ করা হয় না। এগুলোকে মনিটাইজ করা গেলেও কিন্তু সিগনিফিক্যান্টলি আসলে রেভিনিউ মোবিলাইজ করা সম্ভব। তো এইগুলো আর কি ধরেন আমার মাথায় যেগুলো ছিল। এছাড়াও ডেট ম্যানেজমেন্ট নিয়ে অনেক ব্যাপার চলে আসে, বাট আমার মনে হয় যে আজকের ডিসকাশনে আর ওইখানে আমরা না যাই। হয়তো ফিউচারে কোনো একটা ডিসকাশনে আমরা ডেট ম্যানেজমেন্ট বা কিভাবে বরোইং কস্ট অফ গভর্নমেন্ট কমানো যায়, টেনরটাকে অপটিমাইজ করা যায়, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আসিফ খান। দারুণ কিছু পয়েন্ট উঠে এসছে, বিশেষ করে এই সরকারের সময় হওয়া ব্যক্তিক কর ব্যবস্থাপনার যে দিকগুলো নিয়ে আলোচনা করলেন, বা আমাদের সরকারি ব্যয় ব্যবস্থাপনার কিছু ইন্টারেস্টিং দিক নিয়ে আপনি যে বললেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আই হোপ জ্যোতি ভাই এগ্রি করবেন, এগুলো বেশ কম আলোচিত বিষয়, কিন্তু এগুলো কিন্তু দৈনন্দিন জীবনের জন্য অনেক দরকারি। যেমন এটা জ্যোতি ভাই হয়তো আমাদের দেশে থাকেন না বলে, কিন্তু আমি তো দেশে থাকি, এই দিক থেকে বলতে পারি এই যে অনলাইনে ম্যান্ডেটরি করাটা, ট্যাক্স সাবমিশনটা, এটা কিন্তু আসলে ব্যক্তি করদাতাদের জন্য একটা বিরাট পদক্ষেপ বলে আমি মনে করি। কারণ এতে হচ্ছে যে আপনি ভালো করেই জানেন, পাবলিক সার্ভিস এফিসিয়েন্ট করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা খুব কার্যকরী একটা উপায় হচ্ছে সেবা দাতা এবং সেবা গ্রহীতার ইন পার্সন কন্ট্যাক্ট কমায় দেওয়া। আপনি যত বেশি ইন পার্সন কন্ট্যাক্ট পাবলিক সার্ভিসে সেবা দাতা এবং সেবা গ্রহীতার কমাতে পারবেন, তত কিন্তু ট্রান্সপারেন্সি বাড়বে, অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, এফিসিয়েন্সি বাড়বে। এক্ষেত্রেও এই যে করে ট্যাক্স সাবমিট করার যেই বিষয়টাকে অনলাইনে নিয়ে আসা হলো, এবং এর ফলে হচ্ছে ধরেন আমার কাগজে সাবমিট করা রিটার্ন ফাইলের চেয়ে কিন্তু এখন অনলাইনে সাবমিট করা রিটার্ন ফাইলকে
অডিটে আনার ট্রান্সপারেন্সিটা আগের চেয়ে বেড়ে গেল। এবং এবার আরেকটা ঘটনা ঘটেছে, যেটা অবশ্য পার্সোনাল প্রাইভেসি কনটেক্সটে ডিবেট হতে পারে, সেটা হচ্ছে কোন কোন কর ফাইলকে অডিটে আনা হয়েছে গত অর্থ বছরের ক্ষেত্রে, এটার একটা তালিকা তারা পাবলিকলি দিয়ে দিয়েছেন ব্যক্তিক কর ফাইলকে এখন। এবং ওখানে আবার নাম প্লাস নাম না, মানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা ওপেনলি দিয়ে দেওয়া হয়েছে। এখন এটা নিয়ে ডিবেট হতে পারে যে এটা পার্সোনাল প্রাইভেসির কনটেক্সটে কতটুকু কার্যকরী হবে বা প্রাইভেসি লঙ্ঘনে। কিন্তু এই যে অডিটে কোন কোন ফাইল গেছে সেটা যে মানে পাবলিকলি দেখা যাচ্ছে, এটা কিন্তু ট্রান্সপারেন্সির জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমরা মনে করি। তাতে অন্তত মানে আপনি কোনো ব্যক্তির হাতে জিম্মি হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। আমি মনে করি এই যে আসিফ খান যে অসাধারণ পয়েন্টটা তুললো, এনবিআর রিফর্মের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যক্তি করদাতাদের হ্যাসেল যথাসম্ভব কমায় আনা। আমরা কিন্তু কর দিতে কম উৎসাহিত হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের এখানে কর দেওয়াটাই অনেক যন্ত্রণা, সোজা ভাষায় খুবই যন্ত্রণা কর দেওয়ার, মানে কর রিটার্ন দেওয়াই অনেক যন্ত্রণা। তো এই ক্ষেত্রে আমি বলবো, এবং আমি নিজে যেহেতু রিটার্ন সাবমিট করে অনলাইনে, আমার পার্সোনালি মনে হয়েছে যে অনলাইনে রিটার্ন সাবমিট করাটা কিন্তু আপনি যদি কখনো আগ্রহী থাকেন, এবার আমি আপনাকে দেখাতে পারি যে আপনি নিজের অ্যানালিসিসে কাজে লাগাতে পারবেন। আমাদের কিন্তু রিটার্ন পোর্টালটা অনেক ইউজার ফ্রেন্ডলি, মানে ট্যাক্স কাগজে জমা দেওয়াচ্ছে অনলাইনে জমা দেয়। আমি খোলাখুলি স্বীকার করি, যখন আমি কাগজে জমা দিতাম তখন আমি উকিলের হেল্প নিতাম, এখন কিন্তু আমি উকিলের হেল্প নেই না, মানে টোটালি আমি নিজেই সাবমিট করি। এবং ট্যাক্স দেওয়াটা পুরোপুরি অনলাইনে সম্ভব, মানে এটার জন্য কোনো ব্যাংকেও যাওয়া লাগবে না। আপনি যখন রিটার্নটা সাবমিট করছেন তখনই আপনি করটা জমা দিতে পারতেছেন। ইন্টারেস্টিংলি এই পোর্টালটা কিন্তু করা হয়েছিল বিগত সরকারের সময়, মানে ওনারা পোর্টালটা পুরো করে রেখেছে কিন্তু এটা ইউজারদের জন্য ওপেন করেনি, ইউজাররা ইউজ করতে পারতেন না। যাই হোক, দারুণ কিছু পয়েন্ট আমাদের আসলো। এক্ষেত্রে এখন আমরা একটু সুইচ করব একটু 1 সেকেন্ড কম আলোচিত একটা বিষয়ে। একটা খবর আমার চোখে পড়েছে এই সপ্তাহের বণিক বার্তায়, সেটা হচ্ছে বাংলাদেশে যে স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো আছে তাদের প্রায় 2000 কোটি টাকার বেশি ট্রাবলড ব্যাংক গুলোতে আটকে আছে, যেটা কিন্তু খুব স্কেয়ারি। মানে 2000 কোটি টাকার বেশি যদি ট্রাবল ব্যাংক গুলোতে আটকে থাকে, এবং আপনারা ভালো করে জানেন যে আমাদের ট্রাবল ব্যাংক গুলো আসলে এখন কি পরিমাণ ট্রাবলে আছে। টাকা আটকে থাকা মানে কিন্তু সেগুলো, মানে এটা তো মানুষের টাকা, মানুষের কোনো না কোনো ভাবে করের টাকা, এবং এগুলো যদি ব্যাংকে এভাবে আটকে থাকে, আমরা যদি সেটা ধরেন 10 বছর পরেও ফেরত পাই, সেটা তো আসলে টাইম ভ্যালু অফ মানি চিন্তা করি, লিকুইডিটি চিন্তা করি, অনেক দিক থেকে এটা তো আসলে স্টেটের ক্ষতি। এই জায়গাটা আমার সবসময় ব্যক্তিগতভাবে যে জিনিসটা মনে হয়, এই যে ওনারা যে ইনভেস্টমেন্ট গুলো করেন এসওই গুলো, ওনাদের অ্যাকাউন্টেবিলিটি কি? আমি ধরে নিচ্ছি ব্যাংকিং সিস্টেম ভালোভাবে চলছে। যেমন একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিই, জলবায়ু ট্রাস্ট ফান্ডের একটা বেশ হ্যান্ডি অ্যামাউন্ট অফ টাকা, মানে প্রায় 500 কোটি টাকার বেশি সম্ভবত, বা এ ধরনের কাছাকাছি আমার পদ্মা ব্যাংকে রাখা হয়েছে। এখন আমরা কিন্তু জানি পদ্মা ব্যাংক যখন যাত্রা শুরু করে ফার্মার্স ব্যাংক হিসেবে, এটা আমরা 1-2 বছর পরেই কিন্তু ব্যাংকটা ক্রিটিক্যাল জায়গায় চলে গেছে, এবং ইট ওয়াজ দ্য পাবলিক ইনফরমেশন। এরপরেও কেন ওই টাকাটা তখন ওই রকম একটা ব্যাংকে রাখা হয়েছে? তার মানে হচ্ছে স্টেট ওন এন্টারপ্রাইজ গুলোর যেই মানে ফান্ড থাকে বা যে মানি থাকে, এটা ইনভেস্টমেন্টের আসলে কোনো পদ্ধতি নাই, মানে কোনো ধরনের অ্যাকাউন্টেবল বা কোনো ধরনের স্ট্রাকচারই গড়ে ওঠে নাই। এটা হচ্ছে একটা দিক। 2 নাম্বার দিক, আসলে আমাদের স্টেট ওন এন্টারপ্রাইজ গুলো বিভিন্ন ধরনের, কারণ এখানে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আছে, পানি সরবরাহকারী প্রতিষ্ঠান আছে। এদের তো আসলে আলাদা করে ফান্ড ম্যানেজার অ্যাপয়েন্ট করাও সম্ভব না, মানে ওনাদের স্পেশালিস্ট ফান্ড ম্যানেজার তো খুব অ্যাভেলেবল ব্যাপার না পৃথিবীতে, মানে বাংলাদেশে আরো কম। এক্ষেত্রে কি আসলে সরকারের আলাদা কোনো ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান থাকা উচিত কিনা, সেই প্রশ্ন আসলেও আবার আসতে পারে যে আমাদের তো এই উদ্দেশ্যে আইসিবি করা হয়েছিল, এবং আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ সময়ের সাথে কতটুকু কার্যকরী হয়েছে, কতটুকু আসলে আমাদের এই সরকারের ফান্ড ম্যানেজমেন্টের কতটুকু সার্ভিস প্রোভাইড করতে পেরেছে, সেটাও আসলে আমরা এখন সবাই জানি। কিন্তু আমাদের এই পরিস্থিতি থেকে তো বের হতে হবে। এই বিষয়ে যদি আমি প্রথমে একটু আসিফ খানের কাছ থেকে শুনতে চাই, এরপরে জ্যোতি ভাই যদি বলেন। আমাদের আজকের জন্য এটাই লাস্ট টপিক, আমরা এই টপিকটা কথা বলে আজকের আলোচনাটা শেষ করবো। তো আসিফ খান প্রথমে যদি একটু বলেন যে এই বিষয় থেকে সমস্যা আমরা জানি, আমি সহজ ভাষায় এই বিষয় থেকে উত্তরণের জন্য আমাদের কি পদ্ধতি বাংলাদেশের কনটেক্সট আমরা নিতে পারি? ধন্যবাদ। খুবই খুবই অসাধারণ একটা টপিক উঠিয়েছেন আসিফ ভাই। তো আমি বলি একটা করে। হ্যাঁ, দেখেন এইখানে এই যে মিস অ্যালোকেশন গুলো হয়েছে সেটার একটা কারণ হতে পারে অজ্ঞতা,
বাট আমি মনে করি যে অজ্ঞতা হয়তো 5%ও এক্সপ্লেইন করে না, 95%-এর বেশি হচ্ছে এখানে এটাকে আমি বলবো করাপশন। হ্যাঁ, এটা কিকব্যাক থাকতে পারে বা কোনো ধরনের করাপশন ছাড়া এই মিস্টেকটা হওয়ার কথা না। এটা হচ্ছে গিয়ে প্রথম আমার যে কনক্লুশন। এবার আসেন হচ্ছে এখান থেকে উত্তরণের উপায় কি, যে যেই সকল এসওই টাকা এই ধরনের ব্যাংকে রাখা হয়েছে, কেউ না কেউ এই ডিসিশনটা দিয়েছে। তো এটার তো একটা মানে পেপার ট্রেল অবভিয়াসলি আছে। হ্যাঁ, আপনি কোনো কিছুকে নিরুৎসাহিত করতে হলে আগে আপনার পেনালাইজ করতে হবে জিনিসটাকে, যেটাকে আপনি উৎসাহ দিবেন সেটাকে ইনসেন্টিভাইজ করবেন। সো এখনো অনেক সময় আছে যে সেই পেপার ট্রেল ধরে দেখা যায় কে কে এই ডিসিশন গুলো নিয়েছিল এবং কেন। এখানে একটা ইনকোয়ারি হতেই পারে, এটা তো ছোট অ্যামাউন্ট না, 2000 কোটি টাকা আসলে রাষ্ট্রীয় দিক থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট। সো এইটা আমি মনে করি যে প্রথম একটা স্টেপ। দ্বিতীয় হচ্ছে যে আমরা এই ঘটনাটাকে কিভাবে অ্যাভয়েড করতে পারি। সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আসলে এই সকল প্রতিষ্ঠানে হয়তো ওই ধরনের স্কিলড লোকজন নাই, এবং ওটা যদি আপনি আউটসোর্সও করতে চান, ধরেন সরকারি কোনো সেন্ট্রাল অর্গানাইজেশনের কাছে, তারও ক্যাপাসিটি ঠিক মতো থাকবে না থাকবে একটা প্রশ্ন। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে কোনো সমস্যা নেই, এদের এক্সিস্টিং ফাইন্যান্স টিম বা ট্রেজারি টিম থেকে টাকাটা ম্যানেজ করা হবে, কিন্তু কোথায় তারা টাকা রাখতে পারবে আর কোথায় রাখতে পারবে না সেটার একদম খুব ক্লিয়ার একটা সেন্ট্রাল গাইডলাইন থাকবে, যেটা অ্যাপ্লিকেবল ফর এভরি সিঙ্গেল এসওই। হ্যাঁ, সো একটা উদাহরণ যদি আমি দেই এখানে, যে সে চাইলে সরকারি ট্রেজারি বিল বা বন্ড ক্রয় করতে পারবে। হ্যাঁ, সো এটা একটা। তারপর হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠান যখন বন্ড ইস্যু করছে, সেটার কোনো ক্রাইটেরিয়া দিয়ে সেখানে যে মাসুগঞ্জ পাওয়ারের বন্ড আছে, টাকাটা ওইখানে রাখতে পারবে। হ্যাঁ, এবং প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, স্টেট ওন হোক প্রাইভেট হোক যেটাই হোক না কেন, সেন্ট্রাল ব্যাংক যেহেতু এখন এনপিএল রিকগনিশন গুলোকে ট্রান্সপারেন্ট করে ফেলেছে, আমরা শীঘ্রই কিন্তু ব্যাংকগুলোর একটা প্রপার রেটিং বা র্যাঙ্কিং করতে পারি, এবং ওই সেন্ট্রাল ব্যাংকের র্যাঙ্কিং এর ভিত্তি মতে কোন ব্যাংকে রাখা যাবে আর কোথায় যাবে না। যেরকম আমরা যদি বলতে পারি রেটিং এ গুলোতে যাবে, বি সি ডি ই এগুলোতে রাখা যাবে না, তাহলে একেবারেই আমরা এই ক্রাইটেরিয়াটা যখন সেট করে দিচ্ছি সকল এসওইদের জন্য, হ্যাঁ, তখন কিন্তু আপনি রিস্কটা অনেকটাই মিনিমাইজ করে ফেলেছেন। তো আমি মনে করি যে দিস ইজ দ্য ইজিয়ার ফিক্স। পরবর্তীতে হয়তো আপনি ওইরকম সেন্ট্রাল একটা প্রতিষ্ঠান আমরা বানাইতেই পারি, যে যারা কিনা হচ্ছে কি যে সরকারি অ্যাসেট বা রিসোর্স ম্যানেজমেন্ট করবে, এক ধরনের লোকাল সভরেন ওয়েলথ এন্টিটির মতো, কিন্তু ওইটা হয়তো ফিউচারে হতে পারে। আমি এটা বলে থামছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আসিফ খান। আমি এই পর্যায়ে জ্যোতি ভাইকে অনুরোধ করব যে এই বিষয়ে আপনার অভিজ্ঞতা এবং আপনার প্রাজ্ঞতার প্রেক্ষিতে আপনি বাংলাদেশের পরবর্তী সরকারের জন্য যদি কিছু সাজেস্ট করেন তাহলে খুবই ভালো, কারণ এটা আমাদের একটা খুবই ক্রিটিক্যাল ইস্যু টু অ্যাড্রেস, এবং এটা নিয়ে কেউ কথাও বলে না, অ্যাড্রেসও করে না। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ডেফিনেটলি। সো আমি একদম বাংলাদেশের কনটেক্সটে বোধহয় হোলসেল প্রাইভেটাইজেশন অফ এসওই এই মুহূর্তে ইজ নট আ প্র্যাকটিক্যাল থিং। সত্যি কথা যেটা আর কি, যে নতুন একটা ইনকামিং গভর্নমেন্টের জন্য এসে বলবে যে এরকম যে আমাদের এই মানে শয়ে এসওই যেগুলি আছে সেগুলি আমি মার্কেটের কাছে ছেড়ে দিব, ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট। সো তাহলে পরে আসিফ খান যেগুলি বললেন যে যেভাবে ম্যানেজ করা, সেগুলি একটা মানে সেগুলি, এটার সাথে আমি যেটা আরেকটা ইয়ে করতে চাই সেটা হচ্ছে যেরকম যে আমরা হয়তো চিন্তা করতে পারি যে আমরা ইমিডিয়েটলি হয়তো আমরা মার্কেটের কাছে ছাড়তে পারছি না, কিন্তু ওভার টাইম যদি আমাদের মানে একটা এসওই প্ল্যান বা এসওই স্ট্র্যাটেজি সেটা আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এটা যদি আমরা তৈরি করতে চাই সেটার দায়িত্বটা কার হবে? বর্তমান মানে এক্সিস্টিং ইয়েতে যদি আমি চিন্তা করি তাহলে পরে দায়িত্বটা বোধহয় মিনিস্ট্রি অফ মানে ফাইন্যান্স মিনিস্টারের উপরেই পড়ে রেসপন্সিবিলিটি। আমি যদি ক্যাবিনেটে চিন্তা করি। জি আসিফ। যদি ভাই একটু ইন্টারাপ্ট করি, ওখানে হচ্ছে যে আমি মনে করি যে ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্টের দায়িত্বটা সেটা ফাইন্যান্স মিনিস্ট্রির উপরে পড়ে, যে আপনার আলটিমেট ডিসিশন মেকিং কি হবে না হবে। বাট এক্সিকিউশন যেটা, ধরেন আপনি একটা এসওই কে বলছেন যে ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর কেপিআইস, আদারওয়াইজ এটা ভায়াবিলিটি হচ্ছে না, সেটা কিন্তু যেই রেলেভেন্ট মিনিস্ট্রির আন্ডারে, ধরেন আপনি যদি একটা পাওয়ার সেক্টর নিয়েছেন সেটা তার দায়িত্ব, তার দায়িত্বটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আই ওয়াজ জাস্ট এক্স্যাক্টলি গোইং টু গেট টু দ্যাট আর কি। সো তাহলে পরে দেন ইট বিকামস একটা কোয়েশ্চেন এরকম যে এখানে ইন্টার গভর্নমেন্টাল মানে গভর্নমেন্টের ভিতরেই ব্যুরোক্রেসির ভিতরে কোঅর্ডিনেশন মেকানিজমটা, এখন এই কথাগুলি বলতেই ভয় লাগতেছে, বিকজ আপনি যখনই ব্যুরোক্রেটদের বলবে যে তোমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশন মেকানিজম তৈরি করা, ওনারা শুনবে যে এরকম যে আমাদের একটা নতুন কমিটি হবে, কমিটির একটা অর্গানোগ্রাম হবে, সেই হ্যাঁ, তো এই কথা বলতেই আমার ভয় লাগতেছে। কিন্তু বাট জোকস অ্যাসাইড আর কি, আমাদের তো আসলে দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু থিঙ্ক, যেরকম যে এখানে একটা আসলেই একটা সাম কাইন্ড অফ কোঅর্ডিনেশন মেকানিজমটা দরকার। হ্যাঁ, এবং সেই লিডারশিপ রোলটা তাহলে পরে যদি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে আমার নিতে হয়
মানে আমি এখানে অ্যাকাউন্টেবিলিটি কাকে রাখবো? অ্যাকাউন্টেবিলিটি তো আমার মনে হয় রাখতে হবে যে মানে আমাদের ফাইন্যান্স মিনিস্টারকেই অ্যাকাউন্টেবিলিটি ইয়ে করতে হবে। আমি একদম সেই হাই লেভেল ফিলোসফিক্যাল ইয়ে থেকে তাহলে চিন্তা করি যে আমি কাকে বলবো যে এরকম যে আপনাদের এটা করা উচিত। মোস্ট সার্টেনলি সেটা মিনিস্টার অফ ফাইন্যান্সকেই বলতে হবে, তাই না? প্রাইমারিলি আপনি যদি বলেন প্রাইমারিলি হ্যাঁ, কারণ এটা তো আলটিমেটলি পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই একটা প্রক্রিয়া, এবং এক্ষেত্রে আসলে হ্যাঁ আমাদের দেশে আসলে সিভিল ব্যুরোক্রেসিকে আমরা যদি কোনো সাজেশন দিই ওনারা প্রথমে একটা কমিটি করে ফেলেন, কিন্তু এই জিনিসটা আসলে কমিটি করার চেয়েও সরকারকে প্রথমত আসলে সরকারকে কমিট করতে হবে, এবং এটা কমিটি করার চেয়েও সরকারকে আসলে একটা প্রথমে সরকারকে কমিটমেন্ট নিতে হবে, তারপরে তাকে প্রবলেম আইডেন্টিফাই করতে হবে। এবং আমার পাবলিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি, এটার জন্য আসলে না কেউ যদি সিরিয়াসলি কাজ করতে চায়, বিশ্বাস করেন কোনো কমিটি করার প্রয়োজন নেই। মানে আমি খোলাখুলি বলি, আজকে যদি উদাহরণ দিই, আসিফ খান তো কখনো পাবলিক সেক্টরে কাজ করে না, আপনি যদি ওকেও দায়িত্ব দেন, মানে ফর এক্সাম্পল ওকে আপনি অ্যাপয়েন্ট করলেন যে তুমি আমাকে এটার জন্য একটা ফ্রেমওয়ার্ক বানায় একটা রেজাল্ট দিবা, তোমাকে আমি দিব 1 বছর সময় দিব, ট্রাস্ট মি, মানে ও আপনাকে 1 বছরের মধ্যে একটা কাজ করে রেজাল্ট বের করে নিতে পারবে। মানে এই সমস্যাগুলো না আমরা যদিও কম আলোচনা করি, কিন্তু এত ক্লিয়ার, এতটাই মানে লুসিডলি দেখা যায়। আপনি যদি 2 মাসও বাংলাদেশের পাবলিক সেক্টরে যে কোনো রোলে একটু অ্যাক্টিভলি কাজ করতে পারেন কখনো যদি ভাই, আপনি দেখতে পারবেন যে এটা সলিউশন করাটা আসলে যতটা না প্রক্রিয়াগত ইস্যু, তার চেয়ে বেশি ইন্টেন্ট বা নিয়তের ব্যাপার, মানে আমরা করতে চাই কিনা। করতে চাইলে যেমন ধরেন ছোট একটা উদাহরণ দিই, আপনি যদি বলতে চান যে আপনি একটা স্পেশালাইজড ফান্ড ম্যানেজমেন্ট ফার্মের দ্বারা করবেন, আপনি সোজাভাবে আইসিবি কে মানুষ করে ফেলবেন একদম স্ট্রেট। আপনার নতুন কোনো প্রতিষ্ঠান দরকার নেই, আপনি আইসিবি কে কারণ এখন সরকার যদি চায়, কেন সে একটা নিজস্ব ওন প্রতিষ্ঠানকে এফিসিয়েন্টলি রান করতে পারে। আমি তার ছোট্ট 2টা উদাহরণ দিই, একটা হচ্ছে ইটকল আর একটা হচ্ছে বিআইএফএফ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এই দুটোর আপনার স্যালারি স্ট্রাকচার হচ্ছে গভর্নমেন্ট পে স্কেলে হয় না, এটা কিন্তু টোটালি গভর্নমেন্ট ওন। এদের এই বোর্ড অফ ডিরেক্টরস এখানে কিন্তু ভর্তি হচ্ছে আপনার সিভিল ব্যুরোক্রেট, কিন্তু ওদের স্ট্রাকচারটা ওরা চলে হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি নিয়ে। এবং আপনি কোনোভাবে যদি ওদের ম্যান্ডেট ধরে ওদের সাথে কথা বলেন বা কখনো কাজ করেন, এফিসিয়েন্সি নিয়ে আপনি কখনো কোনো প্রশ্ন করতে পারবেন না। তারা কিন্তু খুবই রেজাল্ট ড্রিভেন একটা প্রতিষ্ঠান, মানে ওদের যারা এমপ্লয়ি ওদের কিন্তু পুরো কেপিআই আছে। আপনি যে কেপিআই মানে মিট করতে না পারেন, আপনাকে কিন্তু একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মতো করে অ্যাকাউন্টেবল দিতে হবে, সেটা স্যালারিতে এফেক্ট করুক, প্রমোশনে এফেক্ট করুক। তার মানে হচ্ছে সরকার চাইলে তো রান করতে পারে, সরকার চাইলে রান করতে পারে না, এটা তো আসলে সত্য না। এটা আসলে সরকারকে চাইতে হবে। এবং আপনার কাছে আমার মনে হয় আপনি যেটা আসলে বলতে চাচ্ছেন যে পরবর্তী পলিটিক্যাল মানে গভর্নমেন্টকে কমিটেড হইতে হবে এইসব, মানে অনেক কিছু আছে এবং তাদের কাছ থেকে আমাদের কমিটমেন্ট চাইতে হবে। হ্যাঁ রাইট, কারণ আমার সেলফ রিফ্লেকশনটা আজকের আলোচনায় আমার সেলফ রিফ্লেকশনটা হচ্ছে আর কি যে আমাদেরকে এই কথাগুলো অন্য কেউ হয়তো বলবেন, আমরা মানে ইন্ডিভিজুয়ালি আমরা না, কালেক্টিভলি আমরা যারা এইসব নিয়ে কথাবার্তা বলি আমাদেরকে বলতে হবে পলিটিক্যাল পার্টিকে, যেরকম যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম ইউ। আচ্ছা, তাহলে আজকের আমাদের আলোচনা আমি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টেপে দেখতে পাচ্ছি যে সিভিল সোসাইটি বলতে আমরা যেই অংশটাকে বুঝি, তাদেরকে আসলে অনেক বড় বড় চিন্তা থেকে বের হয়ে একটু জনমুখী ছোট ছোট চিন্তায় নেমে আসতে হবে, ওনাদের একটু গ্রাউন্ডেড হতে হবে। গণ অধিকার পরিষদ, সংবিধান নামক অনেক বিরাট বিরাট ব্যাপারের চেয়েও মানে মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো, আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যাগুলো, এগুলোতে ওনাদের একটু বেশি সময় ব্যয় করতে হবে। আমার মনে হয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ টেক আওয়ে হচ্ছে এটা। এবং আমরা আমাদের আজকের আলোচনার একদম শেষ দিকে চলে এসেছি। এবং আজকে আমাদেরকে এতক্ষণ যারা শুনলেন, আমাদের এই রেকর্ডিংটা সম্ভবত আমাদের আপলোড হবে 2টো এপিসোডে। তো এখনো পর্যন্ত আজকে আমাদেরকে যারা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যেই আলোচনাগুলো ছিল সেগুলো থেকে যদি আপনারা উপভোগ করে থাকেন, সেগুলো থেকে যদি আপনারা চিন্তার কোনো খোরাক পেয়ে থাকেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা যদি আমাদের এই আলোচনাটা আজকে দেখে থাকেন, আপনাদের জন্য যদি গুরুত্বপূর্ণ কিছু আমরা দিতে পারি, আসলে সেটা আপনাদের অবদান এবং আমাদের জন্য সৌভাগ্য। এবং আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই আলোচনাগুলো আরো বেশি ফলো করার জন্য। এবং আপনারা কোন কোন বিষয়ে আমাদের আলোচনা শুনতে চান সে বিষয়ে যদি আমাদের ব্রেইনের ইউটিউব চ্যানেলে
বা ব্রেইনের ফেসবুক পেজে আপনারা কমেন্টে জানান, আমরা তাহলে সেই ধরনের টপিকগুলো নিয়েও আসতে পারি, আমরা সেই ধরনের টপিকগুলো নিয়ে আসতে চাই। তো যদি জ্যোতি ভাই এবং আসিফের আজকে আর কিছু যোগ করার না থাকে, আমরা আজকে এখানে শেষ করতে চাই। সবাইকে অনেক ধন্যবাদ, সবার দিনটা এবং সপ্তাহ এবং মাস ভালো থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এখন মনে যদি রেকর্ডিং অফ করে দিতে পারেন। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ, ঠিক আছে।